Thank you very much for joining us in this online session on secularism. তবে আজকে আমরা ঠিক পুরোটাই যে সেকুলারিজমের উপর আলোচনা করব সেটা নয়, বরং সেকুলারিজমের উপরে আমাদের একজন প্রেজেন্টার জনাব তারেকুল ইসলাম তিনি একটা লেখা লিখেছেন যেটা আমরা পড়েছি সোশ্যাল মিডিয়াতে। সেইটার উপর ভিত্তি করে আমরা ওনার কাছ থেকে শুনতে চাইবো উনি যেভাবে বলেন, মানে তারেকুল ইসলামের দৃষ্টিতে সেকুলারিজম উনি যেভাবে প্রেজেন্ট করেন জি সেই হিসাবে আমি আমরা শুরুতেই বলে আলোচনাটা দিচ্ছি করব। জি আমি আসলে কোনো তাত্ত্বিক বা একাডেমিক আলোচনা করব এমন না, বাট আমি জাস্ট অ্যাপ্লাইড পলিটিক্স বা অ্যাপ্লাইড জায়গা থেকে তোমাকে যখন তোমাকে যখন আমরা বলতে আহ্বান করব তখন তুমি ডিসক্লেমারটা দিও আর কি। হ্যাঁ, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। তো তিনি যেভাবে বুঝেছেন বলেছেন সেটার উপর আমরা একটা আলোচনা করব, খোলামেলা আলোচনা। সেজন্য সেটা এইটা আমাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হিসেবে থাকবে। আর এই হচ্ছে বিষয়। আর আমাদের সিএসসিএস এর নির্বাহী পরিচালক মাসুদুল আলম খুব সংক্ষেপে 2 বা 3 মিনিটের মধ্যে কিছু বলবেন। এরপরে তারেক আমরা আশা করছি যে 20 মিনিট 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে ওনার বক্তব্যগুলো উপস্থাপন করবেন। এরপরে আমরা যারা কথা বলতে চাই আমরা 5-7 মিনিট করে কথা বলবো আর কি। এই মাসুদুল আলম। আসসালামু আলাইকুম। আসলে সপ্তাহখানেক আগে তারিকুল ইসলাম ভাই আল্লামা আজিজুল হক আল মাদানী, একজন আলেম, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, ওনার সাথে কথাবার্তার ভিত্তিতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে আল্লামা আজিজুল হক আল মাদানী একটা কোথাও কিছু একটা বলেছেন। তো তারিকুল ইসলাম ভাইয়ের মনে হয়েছে যে সেই বক্তব্যের মধ্যে অ্যাকচুয়ালি উনি সেকুলারিজম বলতে যেটা মিন করা হয় আজিজুল হক, মাওলানা আল্লামা আজিজুল হক, সেটা হয়তো বুঝতে পারেন নাই, বা ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম এগুলোর যে কনোটেশন সেগুলোর মধ্যে একটা মানে মিসম্যাচ হয়েছে। তো সেটার প্রেক্ষিতে উনি ওনার মতো করে সেকুলারিজম নিয়ে কিছু কথা পোস্ট দিয়েছেন, কথাবার্তা বলেছেন। তো আমরা অ্যাকচুয়ালি তারিকুল হক ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারটা সেকুলারিজম নিয়ে ওনার যে ভিউটা সেটি আমরা অ্যাকচুয়ালি শুনতে চাইবো। দেন আমরা মোজাম্মেল স্যার কিছু বলবেন, তারপর সময় থাকলে ওপেন ডিসকাশন হতে পারে। আমার আসলে আর বিশেষ কিছু বলার নেই। আমার বোধ হয় আমরা তারিকুল ইসলাম ভাইকে ফ্লোর দিই, উনি ওনার কথাগুলো বলবেন। থ্যাংক ইউ। জি, তারেকুল ইসলাম। জি আমি তাহলে শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখানে কিছু কথা বলতে যাচ্ছি, তো সেগুলো যে খুব একটা একাডেমিক বা তাত্ত্বিক কথাবার্তা এমন না, জাস্ট অ্যাপ্লাইড দৃষ্টিভঙ্গি থেকে আমি কিছু কথা উপস্থাপন করছি। আমার মতে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় অধিকার আর সেকুলারিজম এক নয়। কোরআন বলে যে ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। এছাড়া অন্য ধর্মের দেবদেবীকে গালি দিতে জোরালোভাবে নিষেধ করা হয়েছে। সুতরাং ইসলাম ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট নির্দেশনা দেয়। ফলে ইসলামপন্থীদেরকে নীতিগতভাবে আই মিন ইন প্রিন্সিপাল নিজেদের বিশেষভাবে সেকুলার দাবি করার দরকার পড়ে না। শুধু ইসলামপন্থী কেন, ডেমোক্রেটিক কোনো খ্রিস্টান দলের ক্ষেত্রেও আমি সেম মনে করি। যেমন এখনো বিশ্বে এমন কিছু মডার্ন ডেমোক্রেটিক রাষ্ট্র রয়েছে যারা সাংবিধানিকভাবে আজও খ্রিস্টান স্টেটের স্ট্যাটাস ধরে রেখেছে। সেই সব দেশগুলোর মধ্যে আছে নরওয়ে, ডেনমার্ক, ইংল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, জর্জিয়া, আর্জেন্টিনা এবং আরো বেশ কয়েকটি রাষ্ট্র আছে। কিন্তু এতে কোনো সমস্যা হচ্ছে পাশ্চাত্যের? কোনো মাথা ব্যথা আছে? নাই। এমনকি বিশেষত আমেরিকাও নিজেকে সেকুলার রাষ্ট্র বলে দাবি করে না। আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেটগুলোর সংবিধানে গডের উল্লেখ আছে এভাবে যে দ্য সুপ্রিম রুলার অফ দ্য ইউনিভার্স এবং দ্য অলমাইটি গড লেখা আছে। কিন্তু অনেকে চান ইসলামপন্থীরা অফিসিয়ালি সেকুলার হোক। ডেমোক্রেটিক্যালি পলিটিক্স করার পরেও সেকুলার না হওয়া পর্যন্ত তাদেরকে যেন কবুল করা যাচ্ছে না। অথচ ইসলামপন্থীরা তো ডেমোক্রেটিক হয়েছে, ডেমোক্রেসিতে ইকুয়ালিটি ও মাইনরিটি রাইটস ইনক্লুডেড। তাহলে আলাদাভাবে ইসলামপন্থীদেরকে সেকুলার হতে হবে কেন? পাশ্চাত্য ইসলামিক রাষ্ট্র চায়না
বরং চায় ইসলামপন্থীরা ডেমোক্রেটিক হোক। ওকে ফাইন, ইসলামপন্থীরা ডেমোক্রেসি মেনে নিল, কিন্তু আরব স্প্রিং এর সময় পাশ্চাত্য যখন দেখলো যে ডেমোক্রেসির ফলে মিডল ইস্টার্ন দেশগুলোতে ইসলামপন্থী দলগুলো নির্বাচনে বিজয়ী হচ্ছে একের পর এক, ইসলামিক রাষ্ট্র না বানালেও ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে ডেমোক্রেটিক্যালি রাষ্ট্র রুল করতে চাইলো ইসলামপন্থীরা, তবু তাদেরকে কবুল করতে পারছে না পাশ্চাত্য। আসলে পাশ্চাত্য চায় তারা ইসলাম ও ইসলামিস্ট পরিচয় এবং ইসলামী মূল্যবোধ ত্যাগ করে একদম সেকুলার হয়ে ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতায় আসুক ইসলামপন্থীরা। শুধুমাত্র ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হলেই তাদেরকে ক্ষমতায় যেতেও থাকতে দেওয়া হবে না। খোদ পাশ্চাত্যই তখন জনগণের ভোটে নির্বাচিত কোন ইসলামপন্থী দলকে অবৈধভাবে ক্ষমতা থেকে বঞ্চিত করে, বিশেষত সেনা অভ্যুত্থানের মাধ্যমে। ফলে পাশ্চাত্যের সাথে ইসলামপন্থীদের সংঘাতটা আদর্শিক, ইসলামের সাথে পাশ্চাত্যের এটি আধুনিক আদর্শিক সংঘাত, যা আধুনিকতা ও উদারবাদের ছদ্মাবরণে চলমান একটি ক্রুসেড বলে আমি মনে করি। তাই ইসলামপন্থীরা পাশ্চাত্যকে কনভিন্স করার উদ্দেশ্যে যখন তাদের ইসলামিস্ট পরিচয় ও ইসলামী মূল্যবোধ ত্যাগ করার প্রমাণস্বরূপ তথাকথিত সেকুলার হয়ে উঠবে ইসলামপন্থীরা, তখনই তারা পাশ্চাত্যের সাথে আদর্শিক সংঘাতে লুজার হয়ে পড়ে। আর মজার ব্যাপার হলো, এমন লুজারদের কখনোই মুসলিম জনগণ ক্ষমতায় দেখতে চায় না। ফলে দেখবেন বর্তমান বিশ্বের কোন মুসলিম রাষ্ট্রের লুজার সেকুলাররা বৈধভাবে ক্ষমতায় এসে সরকার গঠন করতে সক্ষম হয়েছে এমনটা আপনারা দেখতে পাবেন না। এমনকি লুজার সেকুলাররা গণতান্ত্রিক ইসলামপন্থী সরকারকে উৎখাত করতে পাশ্চাত্য সেনাবাহিনীর সাথে আঁতাত করতেও দ্বিধা করে না। কতটা হীন তারা! আসলে লুজারদের থেকে আর কি বা আশা করা যায়। আবার তিউনিসিয়ায় দেখবেন 2011 সালে গণতান্ত্রিক নির্বাচনে বিজয় লাভ করার পরেও সেখানে পাশ্চাত্যপন্থী লুজার সেকুলারদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে বাধ্য হয়েছিল আন্নাহাদা। এমনকি এমন লুজাররা জনগণের আস্থা অর্জন করতে পারে না। প্রত্যেকটি মুসলিম দেশে আপনারা দেখবেন সেকুলাররা গণতান্ত্রিকভাবে যথাযথ স্পেস পাওয়ার পরেও এরা সবসময় অনৈতিকতায় ও ষড়যন্ত্রে লিপ্ত থাকে ইসলামপন্থী কিংবা ইসলামী মূল্যবোধের প্রতি আন্তরিক এমন দলকে ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য। এমনকি আমাদের দেশের তথাকথিত প্রগতিশীল সেকুলার দিকেও দেখুন, এরা কতটা স্যাভেজ। গণবিচ্ছিন্ন এসব সেকুলাররা এমনকি বিএনপি জামাত জোটের ক্ষমতায় আসা ঠেকাতে ফ্যাসিবাদকেও প্রকাশ্যে নির্লজ্জ সমর্থন দিত, তারা দ্বিধা করে না, দিয়ে রেখেছে অলরেডি। একই চিত্র বর্তমান মিশরেও আমরা দেখতে পাই। যাই হোক, কয়েকদিন আগে একজনের সাথে বাতচিত হচ্ছিল, তিনি বলছেন রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র চালানোর জন্য ইসলামপন্থীদের সেকুলার হওয়া উচিত, নয়তো তারা ভিন্ন মতাবলম্বী ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি অপ্রেসিভ হয়ে উঠবে। মুসলিম ব্রাদারহুডের প্রসঙ্গ টেনে তিনি আরো বললেন, ইসলামপন্থীরা ডেমোক্রেসি ধ্বংসের জন্য ডেমোক্রেসিকেই ব্যবহার করছে। তখন তাকে আমি বললাম, ভিন্ন মতের প্রতি রাষ্ট্রের অপ্রেসিভ হয়ে ওঠা এটা এমনকি সেকুলার রাষ্ট্রেরও প্রবলেম, যেমন বর্তমানে ফ্রান্স। এমনকি ইউরোপে বসে আপনি জায়োনিজম বা হলোকাস্ট নিয়ে সমালোচনা বা দ্বিমত প্রকাশ করে দেখেন, আপনি অ্যান্টিসেমিটিজমের অভিযোগে অফিসিয়ালি অভিযুক্ত হতে পারেন। কিন্তু এই অপ্রেসিভ হওয়ার সমস্যার একটাই আপাত সমাধান ডেমোক্রেসিতেই রয়েছে, তা সেই রাষ্ট্র ইসলামিক কাম ডেমোক্রেটিক রাষ্ট্র কিংবা সেকুলার রাষ্ট্র হোক। জনগণই সবচেয়ে সহনশীল ক্যান্ডিডেটকে নির্বাচিত করার সুযোগও রয়েছে। কিন্তু ইসলামিক ডেমোক্রেটিক রাষ্ট্র মাত্রই অপ্রেসিভ, এমন ধারণা এক দেশদর্শী এবং মিডিয়ার প্রপাগান্ডা দ্বারা প্রতিভাত মনে করি। কিন্তু মুসলিম ব্রাদারহুড প্রসঙ্গে বলতে গিয়ে একটা মন্তব্য করলেন তিনি, যে ইসলামপন্থীরা ডেমোক্রেসি ধ্বংসের জন্য ডেমোক্রেসিকে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছিলেন, অথচ নরওয়ে, ডেনমার্ক, ইংল্যান্ড, হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ আরো বেশ কয়েকটি মডার্ন ডেমোক্রেটিক রাষ্ট্র এখনো সাংবিধানিকভাবে খ্রিস্টান স্টেট। তা সত্ত্বেও কি পাশ্চাত্যের কোনো সমস্যা বা উদ্বেগ কি দেখা যায় না? আমরা জানিও না এইসব বিষয়ে যে এরা এই ধরনের খ্রিস্টান স্টেট আছে এমন মডার্ন সময়ে। সবসময় ইসলামপন্থীরা পাশ্চাত্যের কাছে ইসলাম ও রাষ্ট্র প্রশ্নে অ্যাপোলজিটিক হয়ে থাকবে এটা ঠিক নয়, আমি মনে করি। মুসলিম দেশগুলোতে আসলে ডেমোক্রেসি ধ্বংস করার মূলত ও মুখ্যভাবে দায়ী হলো স্বয়ং পাশ্চাত্য, বিশেষত আমেরিকা ও ইউরোপ এবং তাদের দোসর আদর্শিকভাবে লুজার মুসলিম সেকুলাররা। সাম্প্রতিক ইতিহাস কি বলে? আলজেরিয়ায় দ্য ইসলামিক সালভেশন ফ্রন্ট, ফিলিস্তিনে হামাস, মিশরে মুসলিম ব্রাদারহুড এবং তুরস্কে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সেনা কু, এই দলগুলো গণতান্ত্রিকভাবে বৈধ নির্বাচিত দল, তা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে অবৈধভাবে কাউকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, কাউকে ক্ষমতার অফিসেই ঢোকার সুযোগ দেওয়া হয়নি। ফান্ড, সমর্থন ও মদত দিয়ে সেনাকু ঘটিয়ে ইসলামপন্থীদেরকে ক্ষমতা থেকে উৎখাত ও বঞ্চিত করেছে পাশ্চাত্য। এভাবে
পাশ্চাত্যই মুসলিম দেশগুলোতে ডেমোক্রেসির সম্ভাবনাকে গুঁড়িয়ে দিয়েছে ইসলামিজমের উত্থানের ভয়ে। এখানে পাশ্চাত্য সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ করে চলার সুযোগ ইসলামপন্থীদের নাই বলে আমি মনে করি, যদি তারা ইসলামিস্ট হিসেবেই রাজনীতি করতে চায়। কারণ এটা পাশ্চাত্যের সাথে চিরায়ত আদর্শের সংঘাত। ফলে ইসলামপন্থীদেরকে পাশ্চাত্য গণতান্ত্রিক ভাবেও সুযোগ দিবে না রাষ্ট্র ক্ষমতার চর্চা করতে। সুতরাং দ্য লেস ডেমোক্রেসি দ্য মোর এক্সট্রিমিজম, এবং দুনিয়াব্যাপী এক্সট্রিমিজম বৃদ্ধির দায় অনেকটাই এই কারণে পাশ্চাত্যের। আর আমি মনে করি নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ডেমোক্রেটিক রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে একজন বিশ্বাসী মুসলিমের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়ার সুযোগ নেই বলে মনে করি। কারণ ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে তার জন্য ইসলামের ফরজ বিধান সমূহ এবং হালাল হারাম বিবেচনা করে চলা ধর্মীয়ভাবে আবশ্যক। আর তাছাড়া ইসলামই তো তাকে শিক্ষা দেয় অন্যের ধর্মের দেবদেবীকে নিয়ে গালাগালি না করতে এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। সো কেন সে সমাজ জীবনে ব্যক্তি জীবনে সেকুলার হবে? ইসলাম নিয়েই তো সমাজে সে অন্যের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের প্রতি সহনশীল থাকতে পারে। আমাদের সমাজই তো তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ। ভারতে হিন্দুত্ববাদের তাণ্ডবের প্রতিক্রিয়া এদেশে কোনো হিন্দুর গায়ে বা ঘর বাড়িতে আঁচড় লাগেনি। এমনকি 90-এর দশকে ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়ায়ও এদেশের হিন্দুদের উপর কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, জানা যায় না এমন ঘটনা। এমনকি বার্মায় যখন উগ্র বৌদ্ধ সন্ত্রাসীদের দ্বারা রোহিঙ্গা মুসলিমদের উপর ইতিহাসে নৃশংস গণহত্যা চালানো হয়, তখনও সেটার প্রতিক্রিয়া এদেশে কোনো বৌদ্ধের গায়ে আঁচড় লাগার ঘটনা আমরা শুনিনি। বরং হেফাজতের সাবেক আমির আল্লামা শফির কাছে, মরহুম আল্লামা শফির কাছে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল নিরাপত্তার গ্যারান্টি পেয়েছিল। যাই হোক, প্র্যাগমেটিক দিক থেকে আমাদের দেশের ইসলামপন্থীরা টিউনিশিয়া সহ মিডল ইস্টার্ন ইসলামপন্থী দলগুলোর তুলনায় বহুগুণে পিছিয়ে আছে। হ্যাঁ, কারণ ইসলামপন্থা বা ইসলামী আন্দোলন যতটা ধর্মতাত্ত্বিক বিষয়, তার চেয়েও বেশি প্র্যাগমেটিক বিষয়। আর এই প্র্যাগমেটিক জায়গাটাতে আমাদের ইসলামপন্থীরা পিছিয়ে আছেন। আমাদের জনগণ দেখছে আমাদের রাজনীতিক আলেম ওলামা ও ইসলামপন্থীরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম অথবা খেলাফত ফিরিয়ে আনার স্বপ্ন দেখান, কিন্তু জনগণের বর্তমান জীবনমান, দুঃখ দুর্দশা, জনকল্যাণ, জনসেবা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, ভীষণ ও দেশের করুণ পরিস্থিতি নিয়ে তাদের কোনো জোরালো বক্তব্য, ভীষণ বা রাজনৈতিক কর্মসূচি পাওয়া যায় না তাদের কাছ থেকে। তখন আসলে জনগণ তাদের ইসলাম পন্থার প্রতি আস্থা ও আগ্রহ হারিয়ে ফেলে। ধর্মীয়ভাবে আমাদের জনগণের ইসলামী মনন ঠিকই আছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা ইসলাম পন্থা বা ইসলামী আন্দোলনের প্রতি তখন আর আস্থা রাখতে পারে না। ফলে নিছক বস্তুবাদী ও পুঁজিবাদী আওয়ামী লীগ বা বিএনপি কে ভোট না দিয়ে তাদের উপায় থাকে না। এটা জনগণের দোষ নয়, বরং ইসলামপন্থীরা যে জনগণের রাজনৈতিক বোধ ও রাজনৈতিক আকাঙ্ক্ষা বুঝতে পারেন না এবং সেই না বুঝার দরুন জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুসারে তাদের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছেন না, সেটাই মূল সমস্যা আমার কাছে। ফলে জনগণের কাছে শুধুমাত্র পরকাল কেন্দ্রিক একটা খণ্ডিত ইসলাম ফুটে ওঠে। ফলত তাই ধর্ম হিসেবে ইসলামের প্রতি আবেগ ও ভালোবাসা অটুট থাকলেও ইসলাম পন্থার প্রতি আমাদের জনগণ আস্থা ও হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত তারা ভোট দিয়ে নিখাত বস্তুবাদী দলগুলোকেই ক্ষমতায় যেতে দেয়, কারণ বস্তুবাদী দলগুলো জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুসারে তাদের রাজনৈতিক ইশতেহার জনগণের কাছে সবসময় উপস্থাপন করে, এতে জনগণও আকৃষ্ট হয়। এই জায়গায় পুঁজিবাদী দলগুলোর তুলনায় আমাদের রাজনৈতিক আলেম ওলামা বা ইসলামপন্থীরা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে যান। অথচ আলেম ওলামা ও ইসলামপন্থীরা বলেন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। কথা তো ঠিক, ইসলাম যেমন পরকালের নাজাতের দিশা দেয়, তেমনি ইহকালের মুক্তির দিশাও দেয়। সুতরাং জনগণের আধ্যাত্মিক খোরাক আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও জনগণের ইহজাগতিক চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এখন বলুন, ক্ষমতায় গিয়ে বাংলাদেশের রাজনীতিক আলেম ওলামা বা ইসলামপন্থীরা প্রধানত জনগণের স্বার্থে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং কি কি অর্থনৈতিক সংস্কার মূলক কাজ করবেন, এসবের কোনো হোমওয়ার্ক কি তারা আদৌ করতে পেরেছেন? আর যদি করেও থাকেন, তাহলে মিডিয়া এবং জনগণের সামনে তারা সেসব বিষয়ে বিস্তারিত কোনো রূপরেখা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন কি? আমার জানা মতে এমন কোনো নজির আমি দেখিনি। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কালে দেওবন্দি ওলামায়ে কেরামই মূল রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছিলেন। বড় বড় মুহাদ্দিস ও আলেমের নাম মহান মহান রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে খচিত। ইসলাম ও রাজনীতিকে তারা আলাদা করে দেখেননি। দিন ব্যবস্থা থেকে তারা গণমানুষের রাজনীতিকে, গণমানুষের আকাঙ্ক্ষা চাহিদাকে
তারা বিচ্ছিন্ন করেননি, অথচ আজকে আধিপত্যবাদী শক্তির দাস অনুদাস ফ্যাসিবাদী জালিমদের বিরুদ্ধে সেই ব্রিটিশ বিরোধী দেওবন্দি ধারার এদেশীয় ওলামায়ে কেরামের এখনকার গণমুখী রাজনৈতিক ভূমিকা কতটা জোরালো তা পর্যালোচনার দাবি রাখে। তাছাড়া আমাদের দেশের ইসলামপন্থীদের মধ্যেও কঠিন বিভক্তি আছে। এই বিভক্তি তাদেরকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। ফলে এই সুযোগে রাজনীতিতে খালি মাঠে গোল দিয়ে যাচ্ছে অসৎ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট গণশত্রুরা। একই সাথে ইসলাম বিরোধী সেকুলার অপশক্তিও ডালপালা বিস্তার করার সুযোগ পাচ্ছে। ইসলামপন্থীদের মধ্যে একদল চাচ্ছেন গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে জনগণের পক্ষে এবং ইসলামের পক্ষে কাজ করবেন, কিন্তু আরেক দল বলছেন এটা ইসলাম সম্মত নয়। ধরে নিলাম সেটা ইসলাম সম্মত নয়, কিন্তু এখানে একটা যৌক্তিক প্রশ্ন দাঁড়ায় যে ইসলাম সম্মত নয় মানেই কি ইসলাম বিরোধী? যদিও ইসলাম বিরোধী মাত্রই ইসলাম সম্মত না। যেমন এরদোগান ইসলাম বিরোধী সেকুলার অপশক্তির ষড়যন্ত্র প্রপাগান্ডা মোকাবেলা করে জনগণের ভোটে বিজয়ী হয়ে টানা কয়েক টার্ম ক্ষমতায় বহাল আছেন। এখন কি এরদোগানের এই বিজয়কে কি ইসলাম বিরোধী বলা সম্ভব? বা এরদোগানের এভাবে ক্ষমতায় আসা, ক্ষমতায় টিকে থাকা, এটাকে তো ইসলাম বিরোধী বলার সুযোগ নেই। এরদোগানের এই গণতান্ত্রিক ইসলাম পন্থাকে আপনি হয়তো ইসলাম সম্মত নয় বলতে পারেন, কিন্তু ইসলাম বিরোধী বলার সুযোগ দেখি না। কারণ সেকুলার অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এরদোগান তুরস্কে ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু একটু করে কৌশলে তিনি এবং তার দল আগাচ্ছেন। এভাবে হয়তো খেলাফত তিনি ফিরিয়ে আনতে সক্ষম নাও হতে পারেন, কিন্তু গত শতকের প্রারম্ভে খেলাফত বিলুপ্তির পর দশকের পর দশক ধরে ইসলাম এবং জনগণের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে চলমান সেকুলার জুলুমের বিরুদ্ধে এরদোগান ক্ষমতায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন তো নাকি? তিনি তো অন্তত ইসলাম বিরোধী সেকুলার অপশক্তিকে মোকাবেলা করে তুরস্কে ফের ইসলামী মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করতে পারছেন, জনগণের পক্ষে কাজ করতে পারছেন তো। হিজাবের বিরুদ্ধে রাষ্ট্রীয় সেকুলার নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। বন্ধ করে দেওয়া মাদ্রাসা ও দিন শিক্ষা তিনি পুনরায় চালু করেছেন। যেখানে একসময় মসজিদ ভেঙে দেওয়া হতো সেখানে তিনি হাজার হাজার মসজিদ বানাচ্ছেন। সর্বোপরি জনগণের ধর্ম পালনের স্বাধীনতা ও অধিকার তিনি পুনরুদ্ধার করতে পেরেছেন। কিন্তু প্রথম দিকে রাজনৈতিক কৌশল হিসেবে জনগণের মৌলিক অধিকার, জনগণের সুযোগ সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেই জনগণের স্বার্থ বান্ধব নেতা হিসেবে এরদোগান নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। তারপর গিয়ে তিনি ইসলামের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় সেকুলার জুলুমের খোলস পরিবর্তনে হাত দিয়েছেন। তাই সেকুলার জুলুম ও সেকুলার জাহেলিয়াতের মোকাবেলায় এবং প্র্যাগমেটিক দিক থেকে এরদোগানের রাজনৈতিক কৌশল আমাদের দেশের ইসলামপন্থীদের জন্য অনুকরণীয় হতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তারেকুল ইসলাম হচ্ছেন আইন বিষয়ে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন। তিনি একজন কলামিস্ট, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। তো আমি আমার জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজে পড়াশোনা করেছি। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা বোধহয় লিখিত বক্তব্য পাঠ করেছেন, ইফ আই এম জি, নট রং। তো ইয়েস। লিখিত বক্তব্যটা যদি আগেভাগে আমরা একটু পেয়ে যেতাম তাহলে সেটার উপরে আমরা আরো কথা বলতে পারতাম। তবে ওনার লিখিত বক্তব্য এবং তিনি যে লেখাটা ফেসবুকে দিয়েছেন সেটার উপর আমরা আজকে আলোচনা করার জন্য লিংক দিয়েছি, সেটার বক্তব্যের মধ্যে এটা মিল আছে। মোটামুটি একই জিনিস বলা যায় আরকি। হ্যাঁ? তো যাই হোক, এইটার উপরে আমি কিছু অবজারভেশন বলবো। এরপরে যাদের কথা আছে তারা বলবেন, এবং যখন আমরা প্রবন্ধ উপস্থাপককে সেগুলোর ব্যাপারে কথা বলার জন্য আহ্বান করব তখন নিশ্চয়ই তিনি সেটা বলবেন। এভাবে আমরা মোটামুটি সিস্টেমেটিক্যালি আলোচনা করব হোপফুলি। ওয়েল, ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে বা সেকুলারিজমের ব্যাপারে উনি যে আলোচনাটা করেছেন সেখানে হিস্ট্রিক্যাল এবং কনটেক্সচুয়াল লিস্ট একটা অ্যাপ্রোচ সেখানে আসছে বলে আমার কাছে যেটা মনে হয়। তো হিস্ট্রিক্যালি, কনটেক্সচুয়ালি সেকুলারিজমের কথা যারা বলে তারা এটা কোত্থেকে আসলো, বর্তমানে যারা প্র্যাকটিস করছে তারা কিভাবে করছে, এবং ইসলামের দৃষ্টিতে ব্যাপারটা কেমন হতে পারে, বিশেষ করে উনি টার্কি রিলেটেড যে কথাগুলো বললেন সেটার কথা বললেন, মাঝখানে আমাদের দেশের কথা বললেন। আমি ব্যক্তিগতভাবে হিস্ট্রিক্যাল এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আমি মনে করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো থিওরিটিক্যালি আসলে ব্যাপারটা কেমন আরকি। সেজন্য থিওরিটিক্যাল আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং হিস্টরিক্যাল যে আমাদের যে যা কিছু আছে
দুটাকে মিলিয়ে দেখতে হবে আর কি। হিস্ট্রিকে বাদ দেওয়া যাবে না, আবার টোটালি মানে হিস্ট্রিক্যালি ব্যাপারটা কেমন হয়েছে সেটাও করা যাবে না। কারণ আমরা যখন হিস্ট্রির কথা বলি তখন হিস্ট্রি থেকে আমরা আসলে আমাদের মানে তত্ত্ব বা আমরা কনসেপ্ট যেটা বলতে চাই সেইটার জন্য আমার জন্য যে ফেভারেবল এক্সাম্পল গুলো সেগুলো আমি নিয়ে আসি। আমি বলতে মানে একজন আলোচক সাধারণত এরকম হয়। তো কিন্তু যখন একটা বিষয় যখন তত্ত্ব নিয়ে কথা হয় তখন ফর এর এগেইনস্ট এ আলোচনাগুলো হয় আরকি। হ্যাঁ? সেখানেও হিস্ট্রি আসবে। আচ্ছা। আ এরপরে আমি যেটা বলতে চাই যে মানে সেকুলারিজম এর বাংলা আ জাগতিকতা করা হয়। এখানে আমাদের প্রচলিত যেটা বাংলা করা হয় সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো ইসলামের দৃষ্টিতে আসলে ব্যাপারটা কেমন? হ্যাঁ? সেইটা আ নিয়ে যদি আমি এই লেখা থেকে বলি সেটা হচ্ছে যে তিনি যার সাথে আলাপ প্রসঙ্গে এই কথাটা লিখেছেন, আ সেখানে তিনি যেটা বলেছেন যে আ ধর্মীয় স্বাধীনতা আ আর ধর্মনিরপেক্ষতা এই ২ টা জিনিস এক না। ওকে। তাহলে ধর্মনিরপেক্ষতাকে পরবর্তীতে আমি দেখতে পাই, আমি লেখাটা ভালো করে পড়েছি। সেখানে তিনি এটাকে ধর্মহীনতা আ অর্থেই আমাদেরকে গ্রহণ করতে হবে। আ তাহলে ধর্মহীনতাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, আ সেই অনুসারে এটাকে বুঝতে হবে। হুম? তো এবং উনার দৃষ্টিতে আ সেকুলারিজম কে ধর্মীয় স্বাধীনতা অর্থে ব্যবহার করাটা হচ্ছে একটা মিসনোমার, যেটা মাওলানা আজিজুল হক মাদানী সাহেব করেছেন বলে উনার ধারণা। হুম? তো এই আলোচনা করতে গেলে ১ম এই আমাদেরকে আসলে ঠিক করতে হবে যে আসলে ধর্মটা কি? হ্যাঁ? আচ্ছা। ২ নম্বরে ঠিক করতে হবে যে ইসলাম উম উম কে আমরা কি ধর্ম মনে করছি কিনা? আ অথবা বিশেষ এক ধরনের ধর্ম মনে করছি কিনা, যে ধর্ম আ একই সাথে আ মানে সাধারণভাবে আমরা যেটা মনে করি ধর্মীয় বিষয় নয়, যেমন রাজনীতি, অর্থনীতি, আ সংস্কৃতি, এই ধরনের নানা ধরনের বিষয়গুলো আ যেগুলো ধর্মের অন্তর্গত নয় বলে আমরা সাধারণত ট্র্যাডিশনালি মনে করি। এমনকি আ আ আ এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে বা লেখক হয়তো বলতে চাচ্ছেন কিনা আ তিনি হয়তো নোট করে নিবেন যে ধর্ম বলতে আ বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, সেরকম একটা ধর্ম ইসলাম ধর্ম। অথবা ইসলাম একটা বিশেষ ধর্ম যে এটা ধর্মের বাহিরের বিষয়গুলোকেও কম্পোনেন্ট গুলোকে ইনক্লুড করে। তেমন ধরনের কথাগত একটা রাজনৈতিক ধর্ম, হ্যাঁ? সেরকম মনে করছেন কিনা? সেটা একটা ব্যাপার। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলাম হচ্ছে একটা দ্বীন। এইটার একটা আ মানে মানে রিলিজিয়ন ইস a core of Islam. As like as আমরা বলতে পারি যে our brain is the core of our body. কিন্তু brain is not lung, lung is not heart. Each of the necessary organs are independent but connected and dependent in a sense on each other. তেমনি করে তাহলে ইসলামকে যদি আমরা ধর্ম মনে না করি এবং ধর্মটা হচ্ছে ইসলামের একটা কোর পার্ট বাট নট আইডেন্টিক্যাল, তাহলে আলোচনাটা একটা ভিন্ন রকম হবে। হ্যাঁ? তো সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে সেকুলারিজম যেটা চায় যে রাষ্ট্র, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি এগুলা থেকে ধর্ম আলাদা হবে। হ্যাঁ? এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে সেইটার ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, সেটা আমি একটু পরে বলছি। এখানে উনি বলেছেন যে বিশেষ করে কোনো ইমানদার মুসলমান ব্যক্তিগতভাবে সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে না। আ স্পেসিফিক্যালি ডেমোক্রেটিক রাষ্ট্রে সেকুলার হতে পারলেও কোনো মুসলমান ব্যক্তিগতভাবে সেকুলার হয় তখন এ অবস্থা ইসলামের সাংঘর্ষিক। সেকুলারিজমের আসলে মূল কথাটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে মানুষেরা ধার্মিক হোক, ধর্ম পালন করুক, তাতে কোনো অসুবিধা নাই। সুতরাং ব্যক্তিগতভাবে সেকুলার হওয়ার কথাটাও ব্যাখ্যা সাপেক্ষ। আ কেউ যদি ধর্ম নিরপেক্ষ হয় ব্যক্তিগতভাবে, আ ধর্মনিরপেক্ষতাবাদী কিন্তু সেটা ক্লেইম করে না। ধর্মনিরপেক্ষতাবাদ বলে যে ব্যক্তিগতভাবে যে কেউ ধার্মিক হতে পারে। কিন্তু আমাদের যে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা বা যা কিছু সামষ্টিক বিষয়, এইটা ধর্মের প্রভাবমুক্ত থাকবে। এইটা আ এটা উনি বলেছেন আরকি। তো সেজন্য ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ কেউ হতে পারবে না। কথাটা ইন এ সেন্স একটা রিডান্ডেন্সি। তো বলেছেন যে একজন অজ্ঞেয়বাদী বা নাস্তিক ব্যক্তিগতভাবে সেকুলার হতে পারে। আ তো একজন অজ্ঞেয়তাবাদী বা নাস্তিক তার অজ্ঞেয়বাদের সাথে কিন্তু সেকুলারিজম এর সম্পর্ক নাই।
কারণ সে অজ্ঞেয়বাদটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনো বিষয় না। এটা ব্যক্তিগত একটা অভিমত। রাষ্ট্রের ক্ষেত্রে সে কি মনে করে সেটা গুরুত্বপূর্ণ। এগেইন আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আ যেসব উপাদানগুলো আমাদের আ জীবন সমাজকে পরিচালনা করে, সেই উপাদানগুলোর মধ্যে স্তরবিন্যাস আছে এবং সেগুলো একেকটা একেক সেক্টরে কাজ করে। সেগুলো একটা একটার প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত নয়। একই সাথে সেগুলো আবার নেসেসারিলি এক নয়। হ্যাঁ? তো সেইজন্যে ব্যক্তিগতভাবে কেউ কিছু যেটা মনে করে সেইটা রাষ্ট্রীয় জীবনে সেটার প্রভাব পড়তে পারে এবং রাষ্ট্র সরকার যেভাবে চলে সেটাও মানুষের ব্যক্তি জীবনের উপর প্রভাব সৃষ্টি করে। কিন্তু they are influencing on each other but not identical এটা যদি মনে করি। তো আমি যে পয়েন্টের কথা বলছিলাম যেটার উপরে আমার হোল আর্গুমেন্টটা দাঁড়িয়ে আছে। আ স যে কারণে আমি লেখকের কাছ থেকে আরো ব্যাখ্যা চাইছি এবং দৃশ্যত উনার সাথে আমি মানে একমত হতে পারছি না। সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে এবাদত এবং মুআমালাতের পার্থক্য। একজন মুসলমানের সবকিছুই ইবাদত। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আ কাজগুলো বোঝার সুবিধার জন্য ফিকহার মধ্যে ইবাদত এবং মুআমালাতের পার্থক্য করা হয়েছে। কিছু হলো যে নিতান্ত ব্যক্তিগত, আরেকটা হলো সামষ্টিক। তো সামষ্টিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আ যেমন অর্থনীতি। তো অর্থনীতির ব্যাপার, রাজনীতির ব্যাপার, সামষ্টিক যে স্বার্থের ব্যাপারগুলো আছে, এই সামষ্টিক স্বার্থগুলার ক্ষেত্রে সমষ্টির আ স্বার্থটাই দেখা হবে। এটাই খুবই লজিক্যাল রেশনাল। আ সেখানে ব্যক্তির প্রসঙ্গটা কেন আসবে? এবং ব্যক্তি আ এখানে কিভাবে সমষ্টির মধ্যে রোল প্লে করে? তাহলে সমষ্টি হচ্ছে ব্যক্তিরই সমষ্টি। কিন্তু সেই ব্যক্তি কিন্তু আ বিচ্ছিন্ন কোনো ব্যক্তি না। বরঞ্চ বিচ্ছিন্ন ব্যক্তিগুলোর সমন্বয়ে অধিকাংশ ব্যক্তি এর যে স্বার্থ বা তাদের যা কিছু চয়েস বা তাদের যা কিছু সেটা সমষ্টিগত ব্যাপার হয়ে পড়ে। তো সুতরাং ব্যক্তিগত কোনো বিষয় যখন অধিকাংশ ব্যক্তি মনে করে প্রভাবশালী হয়ে ওঠে তখন এটা সামষ্টিক ব্যাপার হয়ে পড়ে বলে আমরা মনে করি। এবং এই সামষ্টিক ব্যাপারগুলো বিবেচনা করার ক্ষেত্রে আ যে আ যারা সংখ্যালঘিষ্ঠ আ তাদের বিষয়গুলো কিন্তু বিবেচনা করা হয় না। কারণ সমষ্টি সবসময়ই কিন্তু একটা মানে কি বলা যায়? সমষ্টিগত ব্যাপারগুলোই সবসময় মানে অন্তর্গতভাবে গণতান্ত্রিক। তো তিনি এখানের মধ্যে উগ্র সেকুলারিজমের কথা বলেছেন ফ্রান্সের। তাহলে আমার প্রশ্ন হলো যে তাহলে আ মানে সফট সেকুলারিজম হতে পারে কিনা? এবং লেখার মধ্যে বলেছেন, আলোচনার মধ্যে বলেছেন যে ইসলামিক ডেমোক্রেটিক স্টেট গণতান্ত্রিক রাষ্ট্র আ এইটা সেকুলার হওয়াটাকে উনি সমর্থন করেন। তুরস্কের প্রসঙ্গে এনেছেন। কিন্তু এরদোগান নিজেই কিন্তু আ মানে নিজেকে দাবি করে যে সে সেকুলার এবং সে মনে করে যে সেকুলারিজমের সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব নাই। এটা নিয়ে উনার যে বক্তব্য আছে সেটা হয়তো আমরা অনেকে শুনেছি আরকি। তাহলে আ ব্যাপারটা আমি আরেকটা কিছু পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে যে উনি আওয়ামী লীগ বিএনপিকে নিছক বস্তুবাদী দল বলেছেন। ব্যাপারগুলো আমার মনে হয় উনার পুরো আলোচনার মধ্যেই কিছু rhetoric আসছে যেটা হয়তো আমরা এই ধরনের আলোচনার মধ্যে সাধারণত আনি না। আর ২ টা পয়েন্ট বলে আমি শেষ করছি। খেলাফত আন্দোলনের সময়ে আলেম ওলামারা কাজ করেছে। তারা সবকিছুকে সামগ্রিকভাবে দেখেছে। এগুলো হচ্ছে আমাদের হিস্ট্রি বিষয়। তখন একটা সিচুয়েশন ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে এবং একটা কথা উনি বলেছেন যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য নাই। এবং এসব কারণে তাদের জনগণের কাছে তাদের একটা অবস্থান সৃষ্টি হচ্ছে না। আমাদের সগির চৌধুরী ভাই একটা আলোচনা মানে বিস্তারিত করে লিখে দেখিয়েছেন যে পাকিস্তানে কিন্তু ইসলামপন্থীদের ব্যাপক ঐক্য আছে। সেখানে এমনকি সে ঐক্যের মধ্যে শিয়ারা ইনক্লুডেড আছে। মানে আমি যদ্দূর জানি যে আ যারা ওই যে উম কাদিয়ানী যারা আছে, কাদিয়ানী ছাড়া শিয়া, বেরলভী ধারা মানে ৫ টা ধারা মিলে জামাত, তারপরে জমিয়ত এই সবকিছু মিলে তাদের একটা ঐক্য আছে। কিন্তু সেই ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু জনগণ তাদেরকে সেভাবে আস্থাযোগ্য মনে করেনি। আচ্ছা তো এগুলো অবশ্য আমাদের আজকের আলোচনার খুব বড় বিষয় নয়। আ আমার কাছে যেটা মনে হয় যে সামষ্টিক বিষয়গুলো সামষ্টিক যে উদ্দেশ্য সেটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত এটা। তো আমি কথাটা শেষ করব এই কথা দিয়ে যে
সামষ্টিক স্বার্থগুলোর সাথে যখন আদর্শকে লোড করা হয় এবং ধর্মকে যদি আমরা একটা আদর্শ বিশ্বাস বলে মনে করি, কোনো আইডিওলজির পক্ষে একটা পার্টিজান ভূমিকা এবং কোনো আইডিওলজিকে অপোজ করার একটা ব্যাপার যখন চলে আসে সামষ্টিক বিষয়গুলাতে, সামষ্টিক বিষয়গুলোর মধ্যে কথা কথা রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে, সংস্কৃতির মধ্যেই সেগুলাকে চ্যালেঞ্জ করার এবং সেগুলাকে মোকাবেলা করার কিন্তু পদ্ধতি থেকে যায়, প্রত্যেকটা ইয়ের মধ্যেই থেকে যায় মানে মোকাবেলা করার জন্য। সেজন্য আমার কাছে যেটা মনে হয় সামষ্টিক বিষয়গুলোকে সামষ্টিক ভাবেই দেখা উচিত। এখন সেকুলারিজম শব্দ বললে, ব্যবহার করলে এটা যদি ভুল বোঝাবুঝির কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করা উচিত। আর যদি আমরা মনে করি যে যে মানে প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে একটা কমন স্পেস থাকে, যেভাবে আমি আমার প্রতিবেশীর সাথে, যেভাবে আমি আমার পার্টনারের সাথে বা আমার সহকর্মীর সাথে বা আমার সহযাত্রীর সাথে আমি একটা সামষ্টিক স্বার্থে সম্পর্কিত হই, সেইখানে আমার ব্যক্তিগত বিশ্বাসগুলো প্রাধান্য পাওয়া উচিত নয় বলে আমি মনে করি আরকি। তো সেই জন্যে এখানে আমার একটু সংকোচ লাগছে যে তিনি আলোচনা করেছেন মোস্টলি হিস্টোরিক্যাল বিষয়গুলাকে ফোকাস করে, কিন্তু আমি অবশ্য সেদিকে আমার আলোচনাটা ঠিক সেদিকে না আরকি। তো যাই হোক, এটা আমি বললাম। আর এরপরে তারিকুল ইসলাম না বলে আমার মনে হয় যেন আরো ২-৩ জন বক্তা যদি আরেকটু সংক্ষেপে বলেন। অবশ্য আমি একটু বিস্তারিত বলেছি, সেজন্য আপনাদেরকে সংক্ষেপ বলতে আমার সংকোচ বোধ হচ্ছে। তারপরেও আপনারা যদি আ বলতে চান, আমরা উপস্থিতি কম আছি, সুতরাং আমরা আলোচনা করতে পারবো আরকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বান্না বোধহয়। জি ভাইয়া, জি, জি, আমি জি। প্রবন্ধটা শুনলাম, খুবই চমৎকার লেখা। বান্নার চেহারা দেখা যাচ্ছে না। আমার ক্যামেরা অন করা নাই, মানে আমি পিসি থেকে জয়েন করেছি, তো এখানে ক্যামেরাটা নাই আর কি। তো এমনিতে শুনতে অসুবিধা হচ্ছে না তো? শুনতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা চেহারা দেখতে সবসময় অভ্যস্ত তো। আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে জয়েন করলে হয়তো চেহারাটা দেখা যেত। আচ্ছা, এনিওয়ে যাই হোক, শোনা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, তো আমি আজকের এই প্রবন্ধের কয়েকটা পার্ট আমি হালকা ছোট্ট কিছু পয়েন্ট আলাপ করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে প্লিজ। যে প্রথমত রাজনীতির উদ্দেশ্য। আমরা সাধারণত আমাদের মুসলিম সমাজে এবং আমাদের সেকুলার সমাজে দুইটা জায়গাতেই রাজনীতির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমার মনে হয় ম্যাক্সিমাম টাইম আমরা একটু এলোমেলো হয়ে যায়। সেটা হচ্ছে যে মুসলিম সমাজ রাজনৈতিক উদ্দেশ্য সম্পূর্ণরূপে আল্লাহ সন্তুষ্টির দিকে কেন্দ্রভূত থাকার কারণে অনেক ক্ষেত্রেই মানুষের অধিকার এবং চলমান সমাজের যে সকল সমস্যা, মানে বাস্তবিক সমস্যা, যেটা ধর্মীয় সমস্যা না, মানে আমাদের সমাজে আমরা হয় কি যে কোনো সমস্যাকে অ্যাড্রেস করি ধর্মীয় সলিউশন দিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ধর্ম ছাড়াও অনেক কিছুর সলিউশন ইজিলি দিয়ে দেওয়া সম্ভব হতে পারে। যেমন ধরেন বিজনেসের ক্ষেত্রে ধর্মীয় কিছু প্রিন্সিপাল অবশ্যই থাকা জরুরি। সততা, এটা তো আসলে শুধু ধর্মীয় প্রিন্সিপালও না, এটা সেকুলাররাও মানবে যে সততা হচ্ছে একটা প্রিন্সিপাল। এবং সেক্ষেত্রে মানে লেনদেনের ক্ষেত্রে ক্লিয়ার থাকা, সুদ না থাকা, এই জিনিসগুলো কিন্তু ইসলামিক জায়গা থেকে কিছু প্রিন্সিপাল হিসেবে দেখি আমরা। কিন্তু বিজনেসের অনেক সলিউশন আছে যেগুলো সম্পূর্ণরূপে দুনিয়াবি, যেগুলোর জন্য আমার কিন্তু ইসলামের কাছে শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা পড়ে না। ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য এগুলো যেমন দুনিয়াবি বিষয়, রাজনীতিটাও সম্পূর্ণরূপেই দুনিয়াবি বিষয়। এবং এক্ষেত্রে আমাদের সম্মুখে প্রশ্ন আসে যে সেকুলারিজমের মাধ্যমে কোনো সলিউশন আমরা দিতে পারি কিনা, এবং ইসলামী রাজনীতি আসলে কোনো সলিউশন আনতে পারবে কিনা। এই প্রশ্নটা থেকেই আমার মনে হয় বাকি সবকিছু যত আলোচনা আসছে বা এই মুহূর্তে আমরা যত মানে কন্ট্রাস্ট, দুইটা জিনিসকে যেমন কন্ট্রাস্ট করে দেখার চেষ্টা করতেছি, কোনটা আসলে কল্যাণকর বা কোনটা আমাদের মানা উচিত, কোনটা মুসলিমরা মানবে, কোনটা ইমানের সাথে সাংঘর্ষিক আর কোনটা সাংঘর্ষিক না, এই সব প্রশ্ন কিন্তু আসলে রাজনীতির উদ্দেশ্যের উপর বেস করেই হয়। তো এখন আমার মনে হচ্ছে যে আমাদের মূলত রাজনীতির উদ্দেশ্যটা যদি আমরা ঠিক করতে পারি, তারপর মনে হয় অনেক কিছু আরেকটু সহজ হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে সেকুলারিজম ও ইসলামকে আমরা যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করতেছি, এটার পেছনে আমরা যে ইসলামিক মাইন্ড থেকে চিন্তা করি, তাহলে কিন্তু একটা ক্রাইসিস আমি খুব ভালোভাবেই দেখি। কারণ সেকুলারিজমের জন্ম ক্রিশ্চিয়ানিটির কাউন্টারে। সো ক্রিশ্চিয়ানিটির নর্মসের সঙ্গে বা ক্রিশ্চিয়ানিটির যে ক্রাইসিসের মধ্য দিয়ে সেকুলারিজমের জন্ম হয়েছে, সেই ক্রাইসিস ইসলামে নাও থাকতে পারে। এবং ইসলাম হতে পারে যে সেই সলিউশনগুলো সহই এক্সিস্ট করে, যে কারণে
সেকুলারিজমকে শুধু শুধু ইসলামের মুখোমুখি দাঁড় করানোর চেয়ে সত্যিকার অর্থেই সেকুলারিজমের কোন কোন জায়গাগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে এবং কোন জায়গাগুলো করে না, তাত্ত্বিক জায়গায়, আমি বলতেছি না ব্যবহারিক জায়গায়, তাত্ত্বিক জায়গায়। কারণ ব্যবহারিক জায়গায় আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কাটছাট করতেছি। ব্যবহারিক জায়গায় আমরা ফ্রেঞ্চ সেকুলারিজমও দেখি, আবার ব্রিটিশ সেকুলারিজম দেখি, আমেরিকান সেকুলারিজম দেখি, আবার আইএসআইএস এর ইসলামও দেখি ব্যবহারিক জায়গায়, আবার দেখি যে মানে মধ্যপ্রাচ্যের ইসলাম, ইউরোপিয়ান ইসলাম, আবার আমাদের এই সাবকন্টিনেন্টে আরেক রকম ইসলাম। সো এগুলো কিন্তু আসলে আমরা মানে যেই মানসিকতার সেই মানসিকতা দিয়ে চলমান সিস্টেমটাকে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। ধরেন এক্সট্রিমিজমের ক্ষেত্রে যদি আমি বলি ফ্রেঞ্চ সেকুলারিজম খুব এক্সট্রিম আচরণ করতেছে, তাহলে ইসলামিক পলিটিক্যাল ইসলামের যে ধারাটা আইএসআইএস বা মানে সারা বিশ্বে যে সন্ত্রাসবাদী যে একটা ধারা বা হচ্ছে জিহাদপন্থী সালাফি গ্রুপ বলি আমরা যাই বলি, সেই গ্রুপটাও তো এক্সট্রিম। সো যদি আমরা দুইটা মুখোমুখি মতবাদ হিসেবে দাঁড় করাই, তাও দেখি যে দুইটা মতবাদকেই কেউ সফট, ওই যে ভাইয়া যেখানে বলতেছিলেন যে তাহলে নরমবাদী সেকুলারিজম কোনটা বা সেই বিষয়টা আসবে কিনা আলোচনায়, তো ঠিক একইভাবে আমরা দেখি যে সেকুলারিজমেও যেমন কল্যাণকর ব্যবহার আছে, কেউ কেউ এরদোগান হয়তো এটাকে কল্যাণমুখী ভাবে ব্যবহার করার সুযোগ তৈরি করতেছে, আবার এদিক দিয়ে ফ্রান্স হচ্ছে এটার ভয়ঙ্কর রূপ বা এক্সট্রিম রূপ বা হচ্ছে যে মানে সন্ত্রাসবাদী রূপ যেটা, সেটা হয়তো ব্যবহার করতেছে। সো এই দুইটা জায়গায় আমার মনে হয়েছে আরো কিছু একটু আমরা হয়তো ভাবতে পারি যে এই দুইটা জিনিস মানে আমরা হয় কি যে পৃথিবীর যে কোনো ইজমকে বা পৃথিবীর যে কোনো সলিউশনকে, যেটা মানুষ অনেক ভাবনা চিন্তা করে বের করছে যখন মানুষের কাছে সলিউশন ছিল না, সো সেই ইজমকে একটা মানে আরো গ্রেটার একটা ইজমের মুখোমুখি দাঁড় করায় বরঞ্চ গ্রেটার ইমেজটাকে বা গ্রেটার ইজমটাকে আরো ক্ষুদ্র করে ফেলতেছি কিনা। মানে ইসলাম একটা বড় জিনিস, সে কিন্তু চাইলে হোল্ড করতে পারে সবকিছুকে। সো সেইভাবে আমি মুখোমুখি দাঁড় করানো হয় সাধারণত, মানে কম্পারিজন আসে সমমানের দুইটা জিনিস দিয়ে। সো যদি মানে ইসলামকে আমরা একটা রাজনৈতিক জীবন ব্যবস্থা মনে করি, তাহলে এটা শুধুমাত্র সেকুলারিজমের কাউন্টার হিসেবে আসতে পারে, কিন্তু ইসলাম তো রাজনৈতিক জীবন আদর্শ না, বরঞ্চ রাজনীতি এটার একটা পার্ট। ঠিক তেমনি ভাবে সেকুলারিজমের কিছু কম্পোনেন্টও এটার কিছু পার্ট হইতে পারে আর কি, বা এটার মধ্যে হয়তো থাকতে পারে যে জিনিসগুলো মানে ডিরেক্টলি হয়তো কন্ট্রাডিক্ট করবে না আমাদের ইমানের সঙ্গে বা আকীদার সঙ্গে। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও ইসলাম। এই পার্টটাতে আমার মনে হয়েছে যে যখন আমরা সারা পৃথিবীতে দেখতেছি, কি বিশেষ করে জার্মানিতে দেখলাম এবং ইউএসএ তেও এখন হয়তো অনেক জায়গায় কথা হচ্ছে যে পলিটিক্যাল ইসলাম মানে এতদিন ছিল এক্সট্রিম ইসলামের কথা, এখন আসতেছে পলিটিক্যাল ইসলামের কথা। তো এখন পলিটিক্যাল ইসলামের কথা যারা বলতেছে তারা হয়তো ওভারঅল ইসলামকেই আস্তে আস্তে টার্গেট করবে, এটা আমরা অনেকে ধারণা করতেছি। এই ধারণা সত্য হতে পারে, এই ধারণা পুরোপুরি সত্য নাও হতে পারে, কিন্তু আমরা ধীরে ধীরে দেখতেছি প্রথমে তাদের টার্গেট ছিল এক্সট্রিম যারা গ্রুপ, তারপরে হচ্ছে এখন যারা নরম বা যারা অধিকারপন্থী। ধরেন হামাসকে যখন কেউ টেরোরিস্ট অর্গানাইজেশন বলে, হামাস হচ্ছে একটা অধিকারপন্থী ডেমোক্রেটিক দল। এখন অধিকারপন্থী অধিকার আদায়ের লক্ষ্যে তারা হয়তো তাদের ব্রিগেড করছে, আর্মস করছে, তাদের হচ্ছে মানে মিলিটারি আছে। তো এখন মিলিটারি তো একটা গভর্নমেন্ট যদি থাকে, সেই গভর্নমেন্টের মিলিটারি অবশ্যই থাকবে। এখন হামাস একটা দল হিসেবে সেই মিলিটারি দল তৈরি করতে পারে কিনা সেগুলো ডিফারেন্ট কোয়েশ্চেন, এবং ফিলিস্তিনের যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে হয়তো আমরা তাদেরকে অনেক অনেক বেনিফিট অফ ডাউট বা অনেক কিছুই আমরা সুযোগ দিতে পারি যে তাদের অধিকারের প্রয়োজনে তাদেরকে অবশ্যই অস্ত্র হাতে নিতে হয়েছে। তো এখন ধীরে ধীরে যখন ওয়েস্ট খেয়াল করতেছে যে আসলে তারা যে চরমপন্থী ইসলামের কথা বলতেছে, সেই ইসলাম এবং যে রাজনৈতিক ইসলাম এখন সমগ্র বিশ্বব্যাপী ডেমোক্রেসির কারণে ডালপালা বিস্তার করতেছে, দুই ইসলামের শেকড় এক জায়গায়। মূলত পলিটিক্যাল ইসলাম থেকে একটা ব্রাঞ্চ হচ্ছে অস্ত্রশস্ত্র সহ মুভ করতেছে, আরেকটা ব্রাঞ্চ ডেমোক্রেসির দিকে গেছে। তো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা অনেক ক্ষেত্রেই হয়তো মূল শেকড় সহ মূলোৎপাটন করার চেষ্টা করতেছে। তো সেই জায়গায় দাঁড়ায় ইসলামিক পলিটিক্যাল ফর্মটা কি হতে পারে এবং কোন ফর্মটা, আমরা তো অবশ্যই একটা মানে পশ্চিমের অনুগামী হয়ে যে ঠিক আছে বাবা তাহলে কোন রকম ইসলাম তোমরা চাও আমরা ওই রকম ইসলাম করব, এটা তো আমরা করতে পারি না অবশ্যই। কিন্তু এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কোন জিনিসটা আমরা করতে পারি সেগুলোও কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা হওয়া উচিত। কারণ আমরা যখন এক্সট্রিমিজমকে তারা যখন কাউন্টার দিছে, তখন কিন্তু এই ওয়ার অন টেররের কারণে আমাদের এইসব দেশেও পলিটিক্যাল ইসলামের যারা হোল্ডার বা পলিটিক্যাল ডেমোক্রেটিক ইসলামিস্ট যারা, তারা কিন্তু ওই এক্সট্রিমিজমের বিপক্ষে কথা বলছে ঠিকই, কিন্তু তারা কিন্তু মনে মনে সেটা লালন করে এখনো, যে আমরা ডেমোক্রেসির মাধ্যমে গিয়ে তারপর ইসলামী হুকুমত কায়েম করব। মুরসির বিরুদ্ধে কিন্তু মুরসির অপোনেন্টদের সবচেয়ে বড় অভিযোগ ছিল এটাই, যে মুরসি ডেমোক্রেসির মাধ্যমে গিয়ে ডেমোক্রেসিকে ধ্বংস করার চেষ্টা করতেছে, যেটা অলরেডি যদিও কয়েকবার আলোচনায় আসছে।
আমি আমার আব্বুর সঙ্গে মানে একজন ইসলামিক বিপ্লবের নেতা হিসেবে আব্বুর সঙ্গে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আব্বু আপনি কি আসলে মনে প্রাণে ডেমোক্রেসি চান নাকি মনে করেন যে ডেমোক্রেসির মাধ্যমে ছাড়া তো এখন ক্ষমতায় যাওয়া সম্ভব না, সুতরাং ডেমোক্রেসি। তো আব্বু ক্লিয়ার কাট বলতেছে যে ডেমোক্রেসির মাধ্যমে ছাড়া তো ক্ষমতায় যাওয়া সম্ভব না, সুতরাং আমরা ডেমোক্রেসির মাধ্যমে যাব। ডেমোক্রেসির মাধ্যমে গিয়ে আমরা ইসলামী আইনটাকে মানুষ যদি চায় কায়েম করব। এই মানুষ যদি চায় কায়েম করব বলাটা আসলে খুব মানে সলিড কথা না, এটা একটা ফেক কথা। মানুষ যদি চাওয়ার ব্যাপারটা কিন্তু আসলে আমরা কতটুকু চাই সেটার উপরে ডিপেন্ড করে। ম্যাক্সিমাম মানুষ দিয়ে মানে ক্ষমতাটা মোটামুটি হাতে পেলেই কিন্তু তখন ম্যাক্সিমাম মানুষকে আমরা ভুলে যাব, এটাই রিয়ালিটি। ম্যাক্সিমাম মানুষ ইসলাম চায় না চায় সেটার চেয়ে বরঞ্চ আমরা মনে করবো যে কোরআনে তো আপনাদের জন্য কল্যাণ দিছে, তো আপনি এটা নিবেন না কেন, আপনার এটা নেওয়া উচিত, এরকম একটা অ্যাপ্রোচ হয়তো মানে আমাদের আগের জেনারেশনের ইসলামপন্থী যারা ছিলেন তাদের মধ্যে আছে। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ইসলামিক রাজনীতির, পলিটিক্যাল ইসলাম না, ইসলাম ইন পলিটিক্স ইন ইসলাম, এই প্যাটার্নটাকে কিভাবে আমরা নতুন সময় অনুযায়ী ভাবতে পারি সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবার সুযোগ তৈরি হয়েছে। নাম্বার 3, আলেম সমাজ ও ইসলামী রাজনীতি। আচ্ছা, এই পার্টটা নিয়ে একটু মানে আমি জানি না আমার আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই পার্টটা নিয়ে আসলে বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা যখন দেওবন্দি ঘরানার আলেমদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে দেখেছি, তার মানে কিন্তু ওনারা আসলে রাজনীতি করেন নাই, ওনারা ইসলাম বিরোধীদের বিরোধিতা করছেন। ব্রিটিশরা হচ্ছে কাফের মুশরিক এবং ব্রিটিশরা আমাদেরকে এখানে শাসন করবে, এইরকম একটা আমার মনে হয় এরকম একটা ব্যাপার তাদের মধ্যে ছিল, যেটা একই সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে মার্জ হয়েছে। ধরেন ফরাইজি আন্দোলন বা হচ্ছে আমরা যে সকল সিপাহী বিদ্রোহ যত কিছুই দেখি আমরা মুসলিমদের তৎকালীন সময় তিতুমিরের, এই সব কিছুতে আপনি দেখবেন ইসলাম খুবই অ্যাক্টিভ একটা রোল প্লে করছে। যে রোলটা হচ্ছে যে এরা ইসলামিক না বা এরা মুসলিম না বা এরা, তো এই যে সেই সময়কার আন্দোলন, এটাকে পরিপূর্ণভাবে বর্তমান সময়ের রাজনীতির সঙ্গে কানেক্ট করাটা আমার মনে হয় একেবারে ঠিক হবে না, কারণ ওইটা একটা ভিন্ন প্যাটার্ন, যেটা মোজাম্মেল ভাই যদিও একটা পার্ট বলে দিচ্ছেন যে একটা ঐতিহাসিক পটভূমি ছিল। সো অন ইসলামিক ক্ষমতার সঙ্গে দ্বন্দ্ব আর মুসলিমদের সঙ্গে দ্বন্দ্ব দুইটা ডিফারেন্ট প্যাটার্ন। যেমন এখন দ্বন্দ্বটা হবে ইসলামিক দেশগুলোতে ক্ষমতাবান সেকুলারদের সঙ্গে, এরা কিন্তু মুসলিম, প্রথমত মাথায় রাখতে হবে, সেকুলার বাট দে আর মুসলিম। সো যখন আমি একটা অমুসলিম সরকারের সঙ্গে বিরোধিতা করতেছি সেটার প্যাটার্নটা একরকম, আর যখন আমি কোন একটা মুসলিম সরকার যারা মুসলিম ইসলামী চেতনা বা ইসলামিক আদর্শের বিরুদ্ধে বা ইসলামিক যে স্পিরিট বা ইসলামিক যে আমাদের সমাজ ব্যবস্থা সেটার বিরুদ্ধে যখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সেই সেকুলার রাজনীতির বিরুদ্ধে আমরা কতটুকু অ্যাক্টিভলি কাজ করতে পারবো বা আমাদের আলেম সমাজ কিভাবে কাজ করবে সেটা কিন্তু নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হয়েছে। হেফাজতকে দেখি আমরা একভাবে কাজ করতেছে, ইসলামী আন্দোলনকে দেখি আমরা আরেকভাবে কাজ করতেছে, জামাত আরেকভাবে কাজ করতেছে। দে আর ভেরি ডিফারেন্ট, তারা কিন্তু একরকম না। আপনি যদি ইসলামিক আন্দোলন, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন যেটা এখন ইসলামিক আন্দোলন হয়েছে, তাদেরকে দেখেন, দে আর ভেরি প্রো গভর্নমেন্ট, তারা অনেক গরম গরম কথা বলে, বাট গভর্নমেন্ট কিন্তু তাদেরকে পিটায় না জামাতের মতো করে। আবার হিফাজত যখন একটা আন্দোলন করে তখন জামাত খুশি হয়, ইসলামী আন্দোলন খুশি হয়, হিফাজত সহ সমগ্র মুসলিম জনতা খুশি হয় এবং আওয়ামী লীগও খুশি হয় অনেক ক্ষেত্রে। সো এই যে তাদের একটা ইমেজ, তারা হচ্ছে একটা কালচারাল স্পিরিচুয়াল জায়গা থেকে হিফাজতের যে মুভমেন্টটা, এই জায়গাটা। আবার জামাত যে একেবারে মানে পলিটিক্যাল ইসলামের একটা বড় ধরনের হোল্ডার এবং সেই জায়গা, তো এই যে এর মধ্যে জামাতের কাছে আলেম সমাজের সংখ্যা কিন্তু কম, সেদিক থেকে ইসলামী আন্দোলনে আলেম সমাজের বা খেলাফত আন্দোলনের আলেম সমাজের সংখ্যা বেশি, এবং ইয়াতে কি বলে হেফাজতের মধ্যে আলেম সমাজের সংখ্যা আরো অনেক বেশি। সো এই যে নানান দিক থেকে আসলে রাজনৈতিক অংশগ্রহণ, এটা শুধুমাত্র দল করে না, শুধুমাত্র ডেমোক্রেসি করে না, শুধুমাত্র রেভলিউশন করে না, শুধুমাত্র কি বলে সামরিক শক্তি অর্জন করে না, নানান ডাইমেনশনে যে ইসলামকে নিয়ে মুভ করার সুযোগ তৈরি হয়েছে, এই ব্যাপারগুলো নিয়েও আমার মনে হয় ভাবা উচিত আর কি। হ্যাঁ, বান্না বেশ সুন্দর গুছিয়ে বলেছেন। আমার মনে হয় তারেক বোধহয় একটু বলতে চাচ্ছেন। তো তারেক, আমাদের যে আলোচনার ফরম্যাট সে অনুসারে যদি আমরা আরো দু একজনের আলোচনা শুনি, তোমার কি আপত্তি আছে? না স্যার, আপনি শুনতে পারেন, অন্যদেরকে আচ্ছা সুযোগ আচ্ছা দেন। আচ্ছা, হয়তো তুমি একটু প্লিজ একটু নোট নাও আর কি। আমার কাছেও নোট আছে, আমি নোট নিচ্ছি। আমরা সাধারণত এইভাবেই করি আর কি। হ্যাঁ, নাজমুল হাসান। জি ভাই, লন্ডনেই? এই তো একবারে ফকফকা, মাশাআল্লাহ। আমি বলবো, আমি তো আসলে ইউজুয়ালি আপনারা যে সমস্ত আলাপগুলো করেন একটু বেশি তাত্ত্বিক হয়, আমি তো একটা জোশ নিয়ে আসছিলাম যে কিছু তাত্ত্বিক প্লাস কিছু প্রায়োগিক কথাবার্তা বলবো। তা আলোচনার ধরন দেখে মনে হচ্ছে আমরা
মোটামুটি প্রায়োগিক দিকে বেশি চলে গেছি আর কি। আমি আপনি শুরু করার আগে আপনাকে বলি যে আপনি জাস্ট ইউ স্পিক ইউর মাইন্ড, হোয়াট এভার ইউ ইন্টেন্ড টু সে, একেবারে খাস লোকদেরকে মনের কথাটা বলা। আপনি আলোচনার ট্রেন কথা ভুলে যান, আপনি যা বলতে চেয়েছিলেন সেটাই বলেন। জি 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 না, জি যা বলতে চাইছি সব বলার সুযোগ হবে না, যেহেতু অডিয়েন্স আছে আরো। আপনি আপনি বলেন, আপনি 10 মিনিট বলেন, অসুবিধা নেই। আচ্ছা, জি প্রথম প্রথম বিষয়টা যেটা আমি আপনাকে, আপনি তো দর্শনের মানুষ, আমাকে যদি ভুল হয় আমাকে একটু বলবেন আর কি। হুম যেহেতু উৎপত্তি ছাড়া একটা ইডিওলজি বলেন বা কনসেপ্ট কে ব্যাখ্যা করা যায় না, বোঝাও যায় না আর কি। হুম তো অবভিয়াসলি থ্রু কলোনিয়ালিজম আমরা সেকুলারিজম পাই, বাট এখানেও একটু কথা থেকে যায় যে কলোনিয়াল ইনস্টিটিউশন আমাদের জমিনে ইজম আকারে সেকুলারিজমকে ওইভাবে ইনস্টিটিউট করে নাই বা ওইভাবে হাজির করে নাই, বাট ভেরি মাচ এসেনশিয়ালি তারা যে সিস্টেম কায়েম করেছে, মানে ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করছে ইন সেকুলারিজম বলা বা দি সেকুলার নোশন ওয়াজ এমবেডেড আর কি। তো আমি তাত্ত্বিক জায়গায় রিসেন্টলি একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা যদি ওয়েস্টার্ন রিফর্মেশন মুভমেন্ট থেকে এই চিন্তাগুলো আসছে, তো তো এই যে ফ্রান্সিস ব্যাকনের একটা বিখ্যাত থিওরি বা ব্যাখ্যা আছে এরকম, সেটা হচ্ছে সে মেটাফিজিক্যাল এবং ফিজিক্যাল রিয়ালিটিকে ব্যাখ্যা করতে গিয়ে সে বলছে ফার্স্ট কজ এন্ড সেকেন্ড কজ। ফার্স্ট কজ হচ্ছে এই ফেইথ, যে আমরা সবকিছু বিশ্বাস করি আল্লাহর ইশারায় সবকিছু হয়, মানুষের জীবন মৃত্যু দুনিয়ার সবকিছু, আমরা ইভেন বলি একটা পাতাও নড়ে না আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর ক্ষমতা। তাই এটা হচ্ছে আল্লাহর হাকিমিয়াত, হুকুম, মানে সবকিছুর অ্যাবসলিউট পাওয়ার, এটা আমাদের ফেইথ। এইটাকে ফ্রান্সিস বেকন, হি ওয়াজ এ বিলিভার, সে বলছে এটা ফার্স্ট কজ। আর সেকেন্ড কজ হচ্ছে আল্লাহর এই হুকুম দুনিয়াতে কায়েম বা প্র্যাকটিস হয় কিভাবে, চর্চা হয় কিভাবে। একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, সে তখন ওষুধ খেয়ে চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। এখন জীবনের মালিক আল্লাহ, কিন্তু প্রসেস ওয়াজ এখানে ডাক্তারের উসুলায়, আমরা বলছি এখানে ওষুধের উসুলায়, ডাক্তারের উসুলায় সে ভালো হয়ে যাচ্ছে। ফ্রান্সিস বেকন বলতেছেন ইটস সেকেন্ড কজ। সে এটাকে কন্ট্রাডিক্টরি মনে করছে না, সে বলছে ফার্স্ট কজ ফাংশন করে থ্রু দ্য সেকেন্ড কজ। এই তার এই বিখ্যাত এই যে ব্যাখ্যাটা, এইটা কিন্তু পরবর্তীতে হোল এনলাইটমেন্ট মুভমেন্টে কাজে লাগে। এনলাইটমেন্ট মুভমেন্টে দেখেন ইউরোপিয়ান ইতিহাসটা কেন বলছি সংক্ষেপে আমরা যদি মাথায় রাখি, ফ্রান্সিস বেকন যখন বলছেন 1700 শতকের কথা, কিন্তু এনলাইটমেন্ট মুভমেন্ট হয়ে আসতেছে 1819 শতকে এসে ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইন্টেলেকচুয়ালরা দেখলেন যে সেকেন্ড কজ দিয়ে তারা দুনিয়াকেও ব্যাখ্যা করতে পারছেন, সবকিছুই ব্যাখ্যা করতে পারছেন, তাহলে আমাদের ফার্স্ট কজে বিশ্বাস না করলেও চলে। দেখেন, খেয়াল করেন, আমি যদি রিজনিং দিয়ে, ফার্স্ট কজকে বলা হচ্ছে ফেইথ, সেকেন্ড কজকে বলা হচ্ছে রিজন, রিজন দিয়ে যদি আমি দুনিয়ার সকল ফেনোমেনাকে আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে স্লোলি they were going away from the first cause. তাহলে এই এনলাইটমেন্ট পিরিয়ডে এসে এখানে আপনাকে খেয়াল করতে হবে, ইউরোপিয়ান মানে সিস্টেমটা এমন ছিল যেখানে রিলিজিয়ান ইনস্টিটিউশন ওয়াজ ভেরি ডমিনেন্ট। চার্চের সাথে এখানে একটা দ্বন্দ্বিক সম্পর্ক প্রবল ছিল, যার কারণে ক্যাথলিক ইনস্টিটিউশনাল যেই হেজিমনি এখানে ছিল, দে আর ইন ফাইট, কনফ্লিক্টে ছিল সবসময়। তো এই যখনই রিলিজিয়নের নামে অত্যাচার নিপীড়ন হয়, তখন মানুষকে বেঁচে থাকার স্বার্থে এই সেকেন্ড কজের অনুসারীরা এক পর্যায়ে ফার্স্ট কজকে ডিনাউন্স করে। দিস ইজ হোয়াট আই কল দ্য অন্টোলজিক্যাল শিফট ইন ইউরোপিয়ান থিঙ্কিং। এই যে অন্টোলজি এবং ইপিস্টেমোলজির বিষয়টা যদি একটু বুঝি আমরা, সেটা হচ্ছে আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে যেটা বলছি, আমাদের ফেইথ আল্লাহ সবকিছু করেন, ইট ইজ অ্যান অন্টোলজিক্যাল বিলিফ, কোর, মানে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ইজ। কিন্তু কিভাবে বিষয়টা ফাংশন করে এইটাকে ব্যাখ্যা করার প্রসেসটা হচ্ছে ইপিস্টেমোলজিক্যাল। আমি বাঙালি মুসলমান থেকে শুরু করে মুসলিম কান্ট্রির কোথাও, ইভেন ইনক্লুডিং ভেরি ফিউ লেফটিস্ট যাদের লেখা আমি পড়ি, যারা বুঝে শুনে নাস্তিক হয়েছে, এরা ছাড়া
আমি ইনক্লুডিং আওয়ামী লীগ, বিএনপি বলেন, তারপরে যত পন্থী আমরা যাদেরকে উদারবাদী মুসলমান বা আমরা এই আলোচনা যাদেরকে সেকুলার বলছি, আই ডোন্ট কনসিডার দেম ইভেন সেকুলার, বিকজ অন্টোলজিক্যালি দে আর মুসলিম। তারা মসজিদে যায়, তারা হজ করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু রাষ্ট্রের ফাংশনে আসলে তারা ইসলামপন্থী রাজনীতির ভাষায় কথা বলে না। দ্যাট ডাজন্ট মেক দেম সেকুলার, বিকজ অন্টোলজিক্যালি দে রিমেইন মুসলিম। তারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করে, তাদের জীবনে ধর্ম বেশ প্রভাবিত। এখন ইউরোপিয়ান মানুষে এই অন্টোলজিক্যাল শিফটিংটা হওয়ার ফলে তারা দে গন টুয়ার্ড আপনার সেকুলারাইজেশন, এবং এখানে মার্কসের ভূমিকা আছে, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালিজমের ভূমিকা পরবর্তী, এগুলো দিস আর লেটার ডেভেলপমেন্ট। এখন আমার এই প্রিমিসিসে দাঁড়ায়া আমি আপনাদেরকে একটু বলবো যে কয়েকটা শব্দকে বোঝার জরুরি। সেটা হচ্ছে সেকুলারিজম। এক্ষেত্রে যে আমরা তালাল আসাদ, তারপর তালাল আসাদের স্টুডেন্টরা যে সমস্ত কাজগুলো মানে করেছেন আর কি, বিশেষ করে অ্যানথ্রোপোলজিস্টরা, যেমন আপনার জোস কাসানোভার একটা চমৎকার কাজ আছে, সে ডিফাইন করতেছে সেকুলারিজম এন্ড সেকুলারাইজেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টার্ম। আমরা এগুলোকে রিডিউস করি একটা সিঙ্গেল ওয়ার্ডে, এবং টু প্রুভ ইসলাম পন্থার এগেইনস্টে যা আছে সব সেকুলার, ইসলাম পন্থার এগেইনস্টে যারা আছে সব সেকুলারিজম, ইসলাম পন্থার বাইরে ল্যাঙ্গুয়েজে যারা কথা বলে না তারা দে আর ইন এ সেকুলার ফোর্স। দিস ইজ কমপ্লিটলি মিসনোমার। ইট ইজ এ কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং অফ মানে পোর্ট্রেইং দেম। সেকুলারিজম ইজ এন ওয়ার্ল্ড ভিউ, যেটা এনলাইটেন পিরিয়ডে ডেভেলপমেন্ট, যেটা আমি কি বললাম। সেকুলার এর পিওর অর্থ যদি, ফিলোলজিক্যাল অর্থ যদি বলি, ইজ সিম্পলি ইজ দুনিয়া। যে কোনো কিছুকে গডলি, সুপার ন্যাচারাল, মেটাফিজিক্যাল জিনিস দিয়ে ব্যাখ্যা না করে শুধু দুনিয়ার রিজন দিয়ে ব্যাখ্যা করা যায়, এই হচ্ছে সেকুলারিজম। এখন ইসলামে তো দুনিয়া এবং আখিরাত খুব কাছাকাছি, খুবই একটা আরেকটার সাথে সম্পৃক্ত বিষয়। এখন কেউ যদি আখিরাতকে বা জাস্ট কথার কথা অস্বীকার করে, নট নেসেসারি সে দুনিয়াকে অস্বীকার করছে, খারিজ করছে, কিন্তু তাহলে আমরা যারা শুধু দুনিয়া নিয়ে যখন কোনো মুসলমান কথা বলে, সে বিশ্বাসী এবং ইসলামপন্থী ধারায় বিশ্বাসী না হয়েও হি ক্যান বি এ মুসলিম। এই জায়গায় আমি আপনাদেরকে বলবো যে সেকুলার শব্দকে নট নেসেসারিলি এন্টি ইসলাম মানে হাজির করা, ইয়ে করা, এটা একটা বাইনারি যেটা আছে, এই বাইনারিটাকে প্রশ্ন করা জরুরি। এই বিষয়টা। আর সেকুলারাইজেশন হচ্ছে ওই যে ওয়ার্ল্ড ভিউ, যে আমরা সবকিছুই গডকে বা আল্লাহকে বা ধর্মকে রিলেট না করেই সবকিছু করতে পারবো বা করার যে মুভমেন্ট, এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউ, ইটস এ ফিলসফিক্যাল মুভমেন্ট, ইট ইজ এ সেকুলারিজম। আমি মনে করছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি আমার আলোচনাও দেখিয়েছি যে আমাদের যে সমস্ত লিডাররা সেকুলারিজমকে সংবিধানে জায়গা করে দিয়েছেন, বিশেষ করে পোস্ট 71, তারা বুঝে শুনে হোক না বুঝে হোক, তাত্ত্বিক জায়গায় দে নেভার সাবস্ক্রাইব সেকুলারিজম ইন এ সেকেন্ড কজ, বিকজ দে আর মুসলমান। শেখ মুজিব বিশাল জনসভায় এসে বলছে যে আমি মুসলমান, বাংলাদেশ বৃহত্তম মুসলিম কান্ট্রি, এবং তার সংজ্ঞা যে সেকুলারিজম ইজ পিওরলি কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন, মানে সকল ধর্মের সহ অবস্থান। তাহলে এই সংজ্ঞাকে কি আমরা নিব, নাকি তাত্ত্বিক সংজ্ঞা, ডিকশনারির সংজ্ঞাকেই একমাত্র সংজ্ঞা ধরে যারা আওয়ামী লীগ করে বা বিএনপি করে তাদেরকে সেকুলার বলে খারিজ করবো, ইসলাম থেকে খারিজ করবো? ইট ইজ এ পিওর পলিটিক্যাল এক্সারসাইজ আমি মনে করি। তা আমি এই কথাটা বলে আমি বেশি দূর আর যাবো না, কারণ এটা নিয়ে অনেক লম্বা সময় দরকার, যেহেতু আমি অনেকটা তাত্ত্বিক কথা বলার চেষ্টা করছিলাম, আরো কিছু প্রায়োগিক কথাবার্তা ছিল। আমি এটাকে এইভাবেই দেখি যে হ্যাঁ, যেটা বান্না ভাই বলার চেষ্টা করছেন, আমাদেরকে শুরু করতে হবে শুধু এই সেকুলার দিয়ে শুরু করাটা ঝামেলা আছে। কারণ বাংলাদেশে শুধু গুটি কয়েক নাস্তিক বা মানে কমিউনিস্ট যারা রাজনীতি করেন তারা ছাড়া আমি বাংলাদেশে কোনো সেকুলার দেখি না। আমি মনে করি সুযোগ তারা ভেরি লিবারাল বা নন প্র্যাকটিসিং লেজি মুসলমান। আর যারা ইসলামপন্থী, দে আর ইন এসেন্স, আমি যেটাকে বলি, তারা মনে করে তাদের চিন্তা চেতনা যাবতীয় ফোকাসে তারা ইসলামকে তাদের নোডাল পয়েন্ট হিসেবে দেখেন। ইসলামকে তারা মনে করেন যে এইটা হচ্ছে আমাদের খুঁটি, এই খুঁটিকে ধরে আমরা সবকিছু করতে চাই। এবং ইসলামকে, যেটা আপনার সালমান সাইয়েদ তার বিখ্যাত লেখা, যেটাকে সে বলতেছে যে ইসলাম হচ্ছে তাদের প্রাইম বা প্রধান সিগনিফায়ার, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন।
ইসলাম ইজ আওয়ার সিগনিফায়ার, মুসলিম জনগোষ্ঠীতে ইসলাম সিগনিফায়ার হবে। এটা তখনই হবে যদি তাত্ত্বিকভাবে আমরা একটা নতুন পলিটি নির্মাণ করতে পারি। আমরা রাজনীতিটা কি হবে, আমাদের রাষ্ট্রের মেকানিজমে গভর্নমেন্ট ফাংশন কিভাবে হবে, আমাদের ক্ষমতা চর্চা কিভাবে হবে, আমাদের সরকার কিভাবে ফর্ম হবে, সরকার কিভাবে বিদায় হবে, একজন নেতৃত্ব কিভাবে হবে, নেতৃত্ব কিভাবে বিদায় নিবে, এই প্রসেসটা যদি ক্লিয়ার না হয় এবং এই প্রসেসে আমরা যদি ইসলামপন্থী আলেম সমাজ বা ক্লারিক্যাল যে আছে তাদেরকে যদি অ্যাকোমোডেট করার মেকানিজম আবিষ্কার করতে পারি, তখন এই প্রশ্নগুলো আমি মনে করি ইনফিউজড এন্ড রিডান্ডেন্ট হবে। আমি আপনাকে আরেকটা কথা বলে শেষ করছি, এই কেন আমি রিডান্ডেন্ট ওয়ার্ডটা ইউজ করলাম। আমি রিসেন্টলি ইরান নিয়ে পড়তে গেলাম আমার একাডেমিক ইয়ার অংশ হিসেবে। ইরান বিপ্লবের পরে ইরানের ইসলামপন্থা আর বাংলাদেশের ইসলামপন্থা আকাশ আর পাতাল ব্যবধান। মাথায় টুপি দেখে বা পাগড়ি দেখে এক মনে করার কোনো কারণ নাই। ইরানের ইসলামপন্থা যাদের হাতে দিয়ে ইনস্টিটিউশনাল হয়েছে, দে আর ভেরি মাচ আপনার ইন্টেলেকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস ইন্টেলেক্ট যারা ধারণ করতেন। আমি ইমাম খুমিনি পড়ছি এখন এবং ইরানিয়ান ইন্টেলেকচুয়ালদেরকে পড়ছি, তারা শাহের বিরুদ্ধে আন্দোলন করার মধ্য দিয়ে যে ইনস্টিটিউশন ডেভেলপ করে, ওখানে তাদের হাজার বছরের ঐতিহ্যকে একটা ইনস্টিটিউশনালাইজ করছেন। কিভাবে? এখানে আলেমদেরকে তাদের সাংগঠনিক মানে সাংবিধানিকভাবে সর্বোচ্চ পজিশনে ওরা একটা পজিশন দিয়ে দিলেন। তাদের সর্বোচ্চ লিডার আছে, আর তাদের সর্বোচ্চ লিডার হচ্ছেন একজন আয়াতুল্লাহ, যিনি একজন ফকি। দ্বিতীয়, তাদের যে গার্ডিয়ান কাউন্সিল, সেখানে অর্ধেক মেম্বার হচ্ছেন ফকি, আর রেস্ট অফ দ্য মেম্বার হচ্ছে অন্যান্য প্রফেশনের নির্বাচিত, কিন্তু ফকিরা হচ্ছে সিলেক্টেড। এর ভিতর দিয়ে আলেম সমাজ এবং রাজনীতিকদেরকে তারা অ্যাকোমোডেট করে ফেলেন সাংবিধানিকভাবে, যার কারণে আলেম ট্রেডিশনাল ক্লাস শ্রেণীদেরকে আলাদা করে দল করতে হয় না, যে আমাদের ভয়েস নাই, আমাদের কথা শুনতে হবে, আমাদের চিন্তাকে ধারণ করার জন্য, আমাদের ভয়েস করার জন্য। আমাদের সমাজে পাকিস্তানে বলেন, মরক্কো, ইজিপ্টে, কোথাও এই সুন্নি ওয়ার্ল্ডে অ্যাজ এ হোল স্ট্রাকচারালি সাংবিধানিকভাবে এই মেকানিজমটা ডেভেলপ করেনি, যে মডার্ন ওয়ার্ল্ড সিস্টেমের সাথে ট্রেডিশনাল ভ্যালিউস এবং ট্রেডিশনাল ভ্যালিউসকে ধারণ করা যে এজেন্সি, যাদের যে আলেম সমাজকে অ্যাকোমোডেট করার এরকম সিস্টেম সুন্নি ওয়ার্ল্ডে রেয়ারলি দেখা যায়। যার কারণে টেনশন বেশি। এখানে 70টা 30টা 20টার মতো ইসলামী দল, হুইচ ইজ মানে এটা অ্যাবসলিউটলি একটা মানে কেওয়াটিক সিচুয়েশন। তা আমরা যদি এই স্ট্রাকচারাল কথা না বলি, আমাদের রাষ্ট্রের মেকানিজমে যদি সাংবিধানিকভাবে যদি ট্রেডিশনাল ক্লাসকে আমরা অ্যাকোমোডেট করার কথা না নিই, তাহলে কোনোদিনও এই সমস্যার সমাধান হবে না। এবং এক ইসলামপন্থী দল আরেক ইসলামপন্থীদেরকে খারিজ করবে, এক দল আরেকদেরকে আপনার তাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবেই করবে। ইট উইল বি এ কেওয়াটিক সিচুয়েশন। এবং শুধু হেফাজত যে এখন ফরমেশনে আছে, যদি সকল ইসলামপন্থী দল এক ব্যানারও আসে, এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। তো আমি এই কথাটা বলে আজকের আলোচনা আপাতত শেষ করছি। আপনাদেরকে আয়োজন করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি আমাদের পরবর্তী আলোচনা শুনেন, আপনার তো আরেকটু সময় আছে। জি জি থ্যাংক ইউ, আমি থাকবো। হ্যাঁ জি জি। মাসুদুল আলম। আসসালামু আলাইকুম। আসলে আমি কথা বলবো এটা ভাবি নাই, তারপরও কিছু বিষয় বলি। যে সেটা হচ্ছে ওই তারিকুল ইসলাম ভাই ওনার ফেসবুক স্ট্যাটাসে যেই সেকুলারিজম নিয়ে যেটা বলছেন, যে সেটা হচ্ছে উনি নিজেই ওনার স্ট্যাটাসে বলেছেন যে এটা হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়। কিন্তু কয়েক প্যারা পরে উনি নিজেই বলছেন যে একজন ব্যক্তি মুসলমান কখনো ব্যক্তিগতভাবে সেকুলার হতে পারে না। তো যেই জিনিসটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়, তো সেটা কিভাবে ব্যক্তিগতভাবে সেকুলার হওয়া না হওয়া এখানে কিভাবে প্রাসঙ্গিক, এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো এবং আমি তারিকুল ইসলাম ভাইয়ের সাথে আমিও একমত যে এটা আসলে রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়। তো সুতরাং এটা বোধহয় ব্যক্তিগতভাবে সেকুলার হওয়া না হওয়াটা এখানে বোধহয় প্রাসঙ্গিক না আর কি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে সেকুলারিজমকে আমরা কি একটা সিঙ্গেল একটা ভার্সন হিসাবে আমরা দেখি কিনা। কথার কথা ফ্রান্সের যে ভার্সন, যেটাকে লাইসিতে বলা হচ্ছে,
তো অথবা এখন কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা তো এইটা যদি দেখেও থাকি, বাস্তবতা হচ্ছে সেকুলারিজমটা এরকম কোনো সিঙ্গেল ফর্মে পৃথিবীর কোথাও নাই। ডেমোক্রেসি যেরকম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম, সেকুলারিজমের মানেও বিভিন্ন দেশে গিয়ে ওই দেশের কনটেক্সট অনুযায়ী এটা নানান ধরনের অর্থ ধারণ করছে। তো একই কথা ইসলামের ক্ষেত্রে সত্য। এখন ধরেন একজন ইসলামের বাইরের একটা লোক আমার কাউকে যদি বলে যে আইসিস ভার্সন অফ ইসলাম যেটা, বা এরকম আরো যারা এক্সট্রিমিস্ট আছে তাদের যে ব্যাখ্যা ইসলামের, সেটাকে একটা স্ট্যান্ডার্ড ব্যাখ্যা ধরে নিয়ে যদি বলে যে দিস ইজ ইসলাম, তাহলে আমি বা তারিকুল ইসলাম ভাই আমরা কেউই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করব না। কারণ আমি বলবো যে না, ইসলাম মানে এটা না। তার মানে ইসলামের ক্ষেত্রে আমি ঠিকই স্বীকার করে নিচ্ছি যে এটার একাধিক ব্যাখ্যা হতে পারে সেটা, এবং আমারটা সঠিক ব্যাখ্যা, ওটার ডিসটর্টেড ব্যাখ্যা, এরকম আমি বলতেছি। কিন্তু এই কথা সেকুলারিজমের ক্ষেত্রে কিন্তু আমি মানতেছি না। সেকুলারিজমের ক্ষেত্রে আমি যে সংজ্ঞাটা ঠিক করে দিচ্ছি, বলতেছি যে দিস ইজ সেকুলারিজম, এর বাইরে যা কিছু হবে সেটা সেকুলারিজম হবে না। এবং সুতরাং এই সেকুলারিজমের আমি যে ব্যাখ্যাটা দিছি এটা হচ্ছে একটা ইসলাম বিরোধী, সুতরাং এটা ইসলামের সাথে কন্ট্রারি করে, সুতরাং আমাদের সেকুলার হওয়া যাবে না। তো আমার কাছে মনে হয় এটা সেকুলারিজম সম্পর্কে খুবই অবাস্তব, এবং ইনফ্যাক্ট এটা সেকুলারিজমের উপর বোধহয় মানে সুবিচার করা হয় না। একইভাবে যেইভাবে ইসলামের ব্যাপারে ওই ইসলামের বাইরের একটা ব্যক্তি যদি আইসিস ভার্সন অফ ইসলামের ব্যাপারে উদাহরণ দিয়ে যদি বলে যে দিস ইজ দ্য অনলি ওয়ান ভার্সন অফ ইসলাম, এটা যেরকম একটা বিভ্রান্তিকর কথা, সেকুলারিজমের ব্যাপারেও এই ধরনের বক্তব্য দেওয়াটা বোধহয় বিভ্রান্তিকর। বাস্তবতা হচ্ছে হ্যাঁ, সেকুলারিজমের একটা নির্দিষ্ট কনটেক্সটে, এটার একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে, ইউরোপের রেনেসাঁ একটা নির্দিষ্ট সময়ে পরিপ্রেক্ষিতে এটা হইছে বটে, বাট জিনিসটা তো ওই জায়গায় নাই। ইউরোপ নিজেও সেই জায়গায় এখন আর নাই। হ্যাঁ, ইউরোপের দেশগুলো তো কান্ট্রি ভেদে এগুলো আছে, অথচ রেনেসাঁ তো পুরো ইউরোপ জুড়েই হয়েছে, তাই না? তো আমার কাছে মনে হয় যে আহ, আমাদের দেশে সেকুলারিজমের যে ব্যাখ্যাটা প্রচলিত, মানে ধর্মনিরপেক্ষতা অর্থে, যেটা শেখ মুজিব সাহেব চালু করেছিলেন, তো আমার কাছে মনে হয় এটা তুলনামূলক অনেকটা কিছুটা হইলো মানে উদার ব্যাখ্যা। হুম। তো এটাও একটা ব্যাখ্যা হতে পারে কিন্তু। তো ইনফ্যাক্ট এই তারিকুল ইসলাম ভাই তিউনিসিয়ার কথা প্রসঙ্গে বলেছিলেন। তো তিউনিসিয়ার আন্নাহাদা সেকুলারিজমের ব্যাখ্যা যেভাবে করে, বা ঘানুশি যেভাবে করেন, তো সেই অর্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটা এই ঘানুশির একটা বক্তব্যের অনুবাদ আমরা ছাপাইছিলাম যে সেকুলারিজম নিয়ে। তো উনি সেকুলারিজমের যে ব্যাখ্যাটা দিয়েছেন, তো সেই অনুযায়ী রাজনীতিতে আমি কিন্তু সেকুলার হইতে পারি, আমি কিন্তু অসুবিধা দেখি না। কারণ এটা হচ্ছে নিছক একটা ভাগাভাগি, একটা স্পেশালাইজেশন, যে আমি এই যে রাষ্ট্রের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো আমি করব, মানে কোনো ধরনের ধর্মীয় পক্ষপাতের বাইরে গিয়ে, যেহেতু রাষ্ট্রের নাগরিক সবাই এখানে, মুসলিম নন মুসলিম সবাই আছে, সবার জন্য সমান একটা সুযোগ সুবিধা অধিকার, এগুলো আমি মেনটেন করব। আমি কোনো ধর্মীয় প্রেফারেন্স আমি দিব না অধিকারের ক্ষেত্রে। তো এইটা ঘানুশির এক ধরনের ব্যাখ্যা। তো আমি তো এটাতে মনে করি ইসলামের দিক থেকে এটাতে কোনো অসুবিধা আমি দেখি না। কারণ ওই যে আমি আজকেও আমরা কথা প্রসঙ্গে সেন্টারে একটা বিষয় নিয়ে আলাপ করতেছিলাম, তো সেখানে একটা এক্সাম্পল আসছিল যে আল্লাহ রসুলের কাছে যে এক মোনাফিক বিচার নিয়ে এসেছিল এক ইহুদির ব্যাপারে। তো আল্লাহ রসুল ইহুদি এবং ওই মোনাফিক মুসলিমের উভয়ের বক্তব্য শুনে ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। তো ওই মুনাফিক ব্যক্তিটা আল্লাহ রসুলের রায় পছন্দ না হয় ওমরের কাছে গেছিল। তো ওমর তখন তার শিরচ্ছেদ করছে। তো সেই শিরচ্ছেদের প্রসঙ্গটা ভিন্ন, যাই হোক। কিন্তু ওখানে দেখেন যে আল্লাহ রসুল মানে মদিনার প্রধান হিসাবে, মদিনা পলিটির প্রধান হিসাবে কিন্তু উনি কিন্তু একটা সেকুলার রোল প্লে করছেন, মানে এই অর্থে যে উনি মুসলিম ব্যক্তিটাকে কোনো প্রেফারেন্স দেন নাই। তো এটা তো ঘানুশি সেকুলারিজমকে যেভাবে ব্যাখ্যা করেন, সেই জায়গা থেকে দেখলে এটা কাইন্ড অফ কিন্তু সেকুলারিজম। এখন আপনি বলতে পারেন যে এটা তো সেকুলারিজম না, এটা তো অন্য কিছু, এটা জাস্টিসের প্রশ্ন। কিন্তু সেকুলারিজমের যেই অর্থ আপনি বলতেছেন, এরকম কোনো এককেন্দ্রিক অর্থ তো দুনিয়ার কোথাও নাই। তাহলে আমি যেটা প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, সেটাকে আমি থিওরিটিক্যালি কেন অ্যাকসেপ্ট করে নিয়ে বসে থাকবো? দিস ইজ দ্য মাই পয়েন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে আর কয়েকজন পার্টিসিপেন্ট আছেন, ওনারা যদি সংক্ষেপে একটু বলে ফেলতেন তাহলে
আমরা একটা এমন একটা সুন্দর হইতো যে আমরা সবাই কথা বললাম, হ্যাঁ, অন্তত একবার। তো আমাদের এখানে একমাত্র নারী পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি জুবাইদা খানম। জুবাইদা খানম কি আমাকে শুনতে পাচ্ছ? জুবাইদা খানম, হ্যালো? আম, আচ্ছা, তো আহ, হ্যাঁ, জুবাইদা খানম, আচ্ছা, আমরা খুশি হতাম যদি জুবাইদা খানমকে আমরা আমাদের আলোচনার মধ্যে পেতাম। আর পরে জাহিদ হাসান, সৌরভ আব্দুল্লাহ এবং আফনান আমাদের সাথে আছেন। তোমরা যদি বলতে চাও খুব সংক্ষেপে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আমি জাহিদ। আমি কি কিছু জি, বলতে পারি? জি, শিওর শিওর শিওর। আর আচ্ছা। সংক্ষেপে আশা করব 2-3 মিনিটে হ্যাঁ শেষ করবে আর কি। স্যার, 5 মিনিট লাগবে, 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ইউ গট 5 মিনিটস। আচ্ছা, ঠিক আছে স্যার। প্রথমত আমাদের আগেও সেকুলারিজম নিয়ে 2টা আলোচনা হয়েছিল। তো সেখানে আমি আসলে ওই আমাদের নাজমুল ভাই যেভাবে সুন্দর করে বলেছেন, আমি ওই তাত্ত্বিক কথাগুলো ওইভাবে বলতে পারি নাই, কিন্তু উনি খুবই সুন্দরভাবে এই ব্যাপারগুলা বুঝাইছেন যে মানে থিওরিটিক্যাল সেকুলারিজম জিনিসটা আসলে কি। সো থিওরিটিক্যাল সেকুলারিজম সেটাই যেটা আসলে ফ্রান্স বিলিভ করে আর কি। ঠিক আছে, ওই যেটাকে বলে লাইটিসি, কি লাইসিটি নাকি একটা, আচ্ছা লাইসিটি, যা হোক, হ্যাঁ লাইসিটি। লাইসিটি, হ্যাঁ লাইসিটি। তো ওইটাকে আমরা বলতে পারি যে ফান্ডামেন্টাল সেকুলারিজম, মানে ফান্ডামেন্টালিস্ট আর কি তারা, মানে সেকুলারিজমের ফান্ডামেন্টালিস্ট তারা। সো আর বাদ বাকি আমরা যেসব, যেমন আমেরিকা বা ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলাতে যেগুলা সাপোজ খ্রিস্টিয়ান রাষ্ট্র যদি বলি, তারাও তাদের পলিসি, মানে ওই রাজনৈতিক যে পলিসি গুলাকে আমরা যদি সেকুলারিজম বলি, ওটা কিন্তু রিয়েল বা ফান্ডামেন্টালিস্ট সেকুলারিজম না। ওটা হলো গিয়ে মানে চেঞ্জ হয়েছে বা অন্যরকম। যাই হোক, এরপরে আমাদের শেখ মুজিবুর রহমান যে সেকুলারিজমের কথা বলছেন, ওইটাও কিন্তু ওই অর্থে ফান্ডামেন্টাল সেকুলারিজম না। ঠিক আছে, ওইটা হলো গিয়ে মানে এক ধরনের মানে কাস্টমাইজড সেকুলারিজম বলা যায় আর কি, কাস্টমাইজড সেকুলারিজম। তো এখন নাজমুল ভাই যেটা বললেন যে ইউরোপের যে আলোকায়নের সময় বা যেটাকে এনলাইটেনমেন্ট বলে, ওই টাইমে যে এক ধরনের ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়েছে ফিলোসফারদের মাধ্যমে, ওইটা কিন্তু এক ধরনের এমন কোনো ব্যাপার না ওইটা শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের জীবনকে এফেক্ট করছে। ওটা একদম পুরো একটা ওয়ার্ল্ড ভিউ। ওটা মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, প্রতিষ্ঠান সবকিছুকে গ্রাস করছে এক প্রকার। তার মানে এটা এমন না যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক বা রাষ্ট্রীয় টুল। ঠিক আছে, তো ওই সেকুলারিজমটা হলো কি একটা ওয়ার্ল্ড ভিউ, বা যেটাকে আমরা দিন বলি, আমরা ইসলামকে যেরকম দিন অর্থে বলি, ওই সেকুলারিজমটা হলো কি এক ধরনের দিন। সো ওইটা একদম মানে কোনোভাবে ওইটা ইসলাম সম্মত না, এরকম ইসলামের কন্ট্রাডিক্টরি, কারণ ইসলাম দিন আর ইসলামের বিপরীতে একটা সেকুলারিজম দিন। সো তার মানে হলো কি এটা সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেটাকে আমরা যদি সেকুলারিজমকে আমরা যদি ওই যে ধর্মনিরপেক্ষতা অর্থে বা শেখ মুজিবুর রহমান যে অর্থে ইউজ করছেন, ওই অর্থে যদি আমরা চিন্তা করি, ওইটা কিন্তু পিওর সেকুলারিজম না, বা সেকুলারিজমের মেইন স্পিরিট বা ওয়ার্ল্ড ভিউটা আসলে ধারণ করে না। ওইটা হলো কি এক ধরনের ইসলামিকেট সেকুলারিজম। আমি ওই মানে চ্যাটে বলছিলাম আর কি যে এরদোয়ান যেটা ফলো করে, ওইটা হচ্ছে যে এক ধরনের ইসলামিকেট সেকুলারিজম, যেটা ইউরোপের আলোকায়নের মেইন ওয়ার্ল্ড ভিউটা ধারণ করে না। সো এই কারণে দেখবেন যে যারা ওই সেকুলার ওয়ার্ল্ড ভিউটাকে হোল্ড করে, তারা কিন্তু এরদোয়ানের এই এই তথাকথিত সেকুলারিজমে তারা বিলিভ করে না। তারা মনে করে যে এটা হচ্ছে যে এক ধরনের অপব্যাখ্যা, মানে সেকুলারিজমের এক ধরনের অপব্যাখ্যা, বা তারা মনে করে সে আসলে এক ধরনের মানে ধর্মপন্থী বা ইসলামপন্থী, পলিটিক্যাল ইসলামিজমে বিশ্বাস করে কিন্তু উপর দিয়ে সেকুলার বলে, এটা এক ধরনের বিকৃতি। তারা ওইটা মনে করে, যে কারণে তারা মূলত এই সেকুলারিজমে যেটা এরদোয়ান দেখায়, ওইটাকে কিন্তু তারা মানে রিয়েল সেকুলারিজম মনে করে না আর কি। আর ওই আরেকটা ব্যাপার, ওইটা হলো কি আমাদের মাসুদ ভাই যেটা বলছেন যে ওই মানে ন্যায় বিচারের প্রসঙ্গে এসে যে দুইজনের ভিতরে বিচার হয়েছে, যে মুসলিমদের পক্ষে যায় নাই বা অন্যের বিপক্ষে গেছে, এটা কিন্তু আসলে মানে সেকুলারিজম না। কিন্তু আমি বলতে পারি এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমি বলতে পারি এটা তো ইসলাম, কারণ ইসলাম ন্যায় বিচারের কথা বলে, সো দিস ইজ ইসলাম, দিস ইজ নট সেকুলারিজম।
ঠিক আছে, তো আমি এভাবেও বলতে পারি। আবার আরেকটা ব্যাপার, এটা হলো গিয়ে আমাদের ওই যে ইয়া ভাই যেটা বললেন, কি বলে বান্না ভাই যেটা বললেন যে ব্যবসায়ের ভিতরে সততা আছে, তারপর অনেক কিছু আছে, ইথিক্স আছে। আমি যদি ইসলামটাকে দিন মনে করি, তাইলে আমার বিজনেসের ভিতরে সততা যত পলিসি আছে এটা তো হলো গিয়ে মুআমালাতের একটা বিষয়। ইসলাম থেকে কি আমি মুআমালাতকে আলাদা করতে পারি? দিস ইজ নট ইবাদত, দিস ইজ মুআমালাত। তার মানে হলো গিয়ে দিস ইজ অলসো এ পার্ট অফ ইসলাম। আমি বিজনেসের যত ধরনের পলিসি করব, কোনোটাই ইসলামের বিরুদ্ধে করব না, কিন্তু নতুন যে পলিসিগুলো তৈরি হবে এটা সবই ইসলাম। দিস ইজ নট সেকুলারিজম। সো আমরা আসলে ওই, আমার কাছে যেটা মনে হয় যে ওয়েস্টার্নরা যেটাকে সেকুলারিজম হিসাবে ট্রিট করে, আমরা এক প্রকার নিজেদের সুবিধার জন্য আমরা কিন্তু ওইটাকে মানে ইসলামের ব্যাপারটাকে আমরা সেকুলারিজম হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, যেটা আসলে কোনো দরকার নেই, মানে আননেসেসারি, যেটা আমাদের তারিকুল হক ভাই বলছে, তারিকুল ইসলাম ভাই বলছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আসলে তারিকুল ইসলাম ভাইয়ের সাথে আর নাজমুল ভাইয়ের কথার সাথে একমত, সেই সাথে আমাদের স্যারের সাথেও একমত এই অর্থে যে এটা যদি টুল হয়, কিন্তু এটাকে আমি আসলে সেকুলারিজম বলতে আমি রাজি না বা ইচ্ছুক না, কারণ দিস ইজ নট সেকুলারিজম, দিস ইজ ইসলাম। ঠিক আছে, তো কারণ ওয়ার্ল্ড ভিউ মানে ওয়ার্ল্ড ভিউ বা ফান্ডামেন্টাল সেকুলারিজম বলতে যা বোঝা যায়, যা বোঝায় ওইটা কিন্তু তা না। ঠিক আছে, ওইটা ওই যারা ওয়েস্টার্ন সেকুলার বা আমাদের বাংলাদেশে তথাকথিত বাম সেকুলার যারা, তারা ওইটা কখনোই মানবে না। সো এই কারণে আমি বলতে চাচ্ছি যেটা তাদের কাছে অ্যাকসেপ্টেড হবে না, ওইটাকে আমরা জোর করে বারবার কেন নিজেদের নামে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, এই আর কি। স্যার শেষ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সৌরভ এবং আফনান, তোমরা যদি সংক্ষেপে বলতে তাইলে আমাদের বক্তা এগুলাকে ইয়ে করতেন আর কি। আচ্ছা, এখানে আমাদের জাহিদ রাজন কি জয়েন করছে নাকি? স্যার আমি জয়েন করছি, তবে আমি আসলে ডিসকাশনে আগে ছিলাম না এবং আমি আসলে জানি না ইভেন কি নিয়ে কথা হচ্ছে। সো আমি মনে হয় আচ্ছা আপনি শুনেন তাহলে। হ্যাঁ জি সৌরভ। আচ্ছা স্যার, এখানে আফনান নাই, আফনান ছিল কিছুক্ষণ আগে চলে গেছে। আচ্ছা তো আমি ভাবছিলাম বলবো না, কারণ তারিক ভাইয়ের লেখা নিয়ে প্রায় মাসুদ ভাই এবং আপনার বক্তব্যে চলে আসছে, সাথে নাজমুল ভাইয়ের বক্তব্যে তার থেকে একটা জায়গায় আসছে। তবে এখন জাহিদ হাসান হৃদয় ভাইয়ের কথা শুনে ভাবলাম যে বলি। সেটা হচ্ছে, উনি বলল যে ফ্রান্সের যে সেকুলারিজম এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমি মনে করি এটা ভুল কথা, এই কারণে যে তাহলে আইসিস যেটা করে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইসলাম। জাহিদ ভাই কি আমার সাথে এগ্রি করবেন যে আইসিস ফান্ডামেন্টাল ইসলাম? না, ইউ কন্টিনিউ ইউর স্পিচ। এটা আমি প্রশ্ন আকারে বললাম এই কারণে, কারণ ফান্ডামেন্টাল মানে কোনো কিছুতে মৌলিক ধরা। এখন একটা বিকৃতিকে মৌলিক ধরে নেওয়া তো সমস্যা। যেমন কয়দিন আগে আমাদের নাজমুল হাসান ভাই সম্ভবত গতকাল বা পরশু ওনার একটা অভিজ্ঞতা ওনার ক্লাসমেটের সাথে কনভারসেশন শেয়ার করছেন। এর আগে আমি এরকম আরো একজনের লেখা এবং আরেকজনের বক্তব্যের ব্যাপারটা খেয়াল করছি। তো এগুলোর মূল গোড়াটা হচ্ছে আসলে মানে ফ্রান্সে যেটা আছে এটা সেকুলারিজম না, এটা সরাসরি ইসলাম বিদ্বেষ। ইসলামের প্রতি একটা বিদ্বেষ পালন করা হয়। এটা উদাহরণটা কিভাবে, নাজুল ভাইয়ের লেখায় উনি বললেন যে পাবলিক প্লেসে নামাজ পড়া বা ধর্মীয় কোনো কিছু করা ইসলামিক, এটাকে পুলিশ, ওখানকার পুলিশ এটা একটা অপরাধ, অফেন্স হিসেবে গণ্য করবে এবং তাকে শাস্তি দিবে। তো তখন ফ্রান্সেরই এক মেয়েকে নাজমুল ভাই জিজ্ঞেস করছে, তো তোমাদের ক্যাথলিকদের ক্ষেত্রে কি ব্যাপারটা সেম? ক্যাথলিকরা যদি পাবলিক প্লেসে এরকম কোনো ধর্মীয় সিম্বল বা ধর্মীয় কোনো কাজ করে সেটার জন্য কি সে পানিশড হবে? তখন ওই মেয়ে বলছে ফ্রান্সের যে না, আসলে তা তো করে না। তখন নাজমুল ভাই জিজ্ঞেস করছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তখন ওই মেয়ে রিয়েলাইজ করছে আসলে ফ্রান্সের যেটা আছে এটা লেইসিটি, ওনাদের একটা টার্ম। এটা ডাজন্ট রিপ্রেজেন্ট সেকুলারিজম অর সেকুলার, ইটস এ মিয়ার ইসলামোফোবিক জব। তারপরে একই ধরনের লেখা লিখছে ফাহাদুল সালাম ভাই, এবং একই ধরনের কথা আমি কয়েকদিন ধরে একজন আমেরিকান প্রফেসরের একটা কাজ নিয়ে আমি নিজে কাজ করতেছিলাম, সেখানে উনি একই ধরনের কথা বললো আর কি। তো আপনি ওটাকে ফান্ডামেন্টাল সেকুলারিজম ট্রিট করার মানে হচ্ছে আইসিস কে ফান্ডামেন্টাল ইসলাম ট্রিট করার মতো। এটা মিসলিডিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আমার সময় হয়ে যাচ্ছে, তো আমি আমার ক্লাস আছে, আমি কি যাব? না আপনি যদি এই আলোচনা শোনার পরে লাস্টলি কিছু বলতে চান একটু বলে যান। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মাসুদ ভাই বা অন্য যারা বলছেন, আমি স্পিরিটটা ধরতে পারি। তা আমরা মনে একটা জায়গাতে আমাদের এটা উই শুডন্ট বি, আমি ওনাদেরকে বলছি না, ইন জেনারেল আমার সহ, উই শুডন্ট বি অ্যাপোলজেটিক যে আমরা সেকুলারিজমকে ফিট করার জন্য আমাদের কাটসাট করতে হবে। দিস ইজ অ্যাপোলজিয়া। আমি মনে করি এটা করা জরুরি না। তাহলে কি হইতে পারে?
সেটা হচ্ছে ওই যে বলছি, ইসলাম ইজ আওয়ার প্রাইম সিগনিফায়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইজ এ নোডাল পয়েন্ট। মানে ওই যে গরুর খুঁটির মতো, খুঁটিটা থাকবে, গরু চারিদিকে ধরে দৌড়াবে, ইয়ে করবে, রাইট? ইফ ইট ইজ দ্য কেস, দেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ভ্যালিউজ, এইটা মানে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং, এটা মুসলিম সোসাইটিতে মুসলিম পলিটি কি হবে, এইটাকে এক্সপান্ড করা, এক্সপান্ডেবল, কতটুকু এক্সপান্ড করা যায়, কতটুকু অ্যাকোমোডেট, তাহলে দেখা যাবে, দেখেন ওই সেকুলারিজম বাস্তবায়িত হলে কি অ্যাচিভ হবে যে কল্পনা আছে, সেইটা একটা মুসলিম সোসাইটি, একটা মুসলিম পলিটির ভিতর দিয়ে আরো ভালো কিছু অ্যাচিভ করা যাবে। এবং এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। আমি মনে করি ইসলামকে সিগনিফায়ার ধরে, ইসলামকে নোডাল পয়েন্ট ধরে, খুঁটি ধরে আমাদের এক্সপান্ডেবল ব্যাখ্যা বিশ্লেষণ এটা যদি করা যায়, তাহলে সেকুলারিজম, হিউম্যানিজমের নামে যা অ্যাচিভ করব বলে কল্পনা করা হয়, এবং এগুলোর অনেক সাইড ইফেক্ট আমরা দেখছি, আমি পাশ্চাত্যে বসে আমি দেখছি এটার সাইড ইফেক্ট কি। তো এই সমস্ত সাইড ইফেক্টকে আমলে নিয়ে ইসলামকে ধরেই আমি এর চেয়ে বেশি দুনিয়াবি আপনার প্রোগ্রেস বলেন, যাবতীয় সবকিছু অ্যাচিভ করা সম্ভব। সেই ক্ষেত্রে আই ডোন্ট নিড টু সাবস্ক্রাইব এনি সর্ট অফ এলিয়েন বা নন মানে ওয়েস্টার্ন আইডিওলজি কনসেপ্টকে আমাদেরকে মানে অ্যাকোমোডেট না, আমি বরঞ্চ আমরা কি নতুন ভাবে নতুন কোনো কনসেপ্ট হাজির করতে পারি কিনা, এইটাই হবে জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জ। দিস ইজ হোয়াট উই শুড স্ট্রাইভ মানে ফর। থ্যাংক ইউ। আপনি মুসলিম পলিটিক্সের মনে হয় পক্ষে বলছেন যে মুসলমানদের আমি পলিটিক্স। আমার জমিনে, আমি যদি মুসলমান জমিনে, আমি কি খ্রিস্টান বা ইউরোপিয়ান ইজমকে এক্সপোর্ট করারই বিপক্ষে। ইনফ্যাক্ট করা হয়েছে বলেই তো এত টেনশন আছে। ট্রেডিশনাল যারা ভ্যালুজ ধারণ করে তাদের সাথে টেনশন তৈরি হচ্ছে। তো এই টেনশন গুলোর মীমাংসা এইটার মাধ্যমে না যে আমরা ট্রেডিশনালকে খারিজ করে দিব, বাদ দিয়ে দিব। টেনশন মীমাংসা এইভাবে হবে না ইউরোপিয়ান ইয়াকে আমরা আমাদের পরিভাষা দিয়ে ব্যাখ্যা করব। টেনশন এন্টিথিসিসের মধ্যে না, টেনশন হচ্ছে আমাদের নিজস্ব পরিভাষা দিয়েই, আমাদের ঐতিহ্যকে ধারণ করে এর ভিতর দিয়েই নতুন নতুন পরিভাষা আসতে পারে, নতুন পলিটি, নতুন কনসেপচুয়াল বিষয় হাজির করতে হবে। তো তারেকের কথাগুলো শোনা পর্যন্ত 5-7 মিনিট থাকতে পারবেন না? আমার 2টার সময় ক্লাস, আমি নামাজ পড়বো, কুইকলি নামাজ পড়ে জয়েন করতে হবে আমার সেমিনারে। সরি, হ্যাঁ আমি পরে শুনবো বাকি। ওকে নাজমুল ভাই, ওকে ওকে, আপনি আপনার তাড়া আছে, অবশ্যই যান। হ্যাঁ, না তারেক, থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। আমাদের প্রবন্ধ উপস্থাপক তারেকুল ইসলাম এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সবার কথাগুলো শুনেছেন। আমি আশা করব যে এখন উনি এই ব্যাপারে ওনার বক্তব্যটা দিবেন। জি, আমার যেটা কিছু বিষয়ে তো 90% কথা মাসুদুল আলম ভাই বলে দিছেন। তো আমি আসলে আমার পোস্টটাতে আমি ওই দিকে যাই নাই, যেটাকে মাসুদুল আলম শেষে যেটাকে পয়েন্ট বললো যে সেকুলারিজমের তো আসলে নানান জায়গায় আরো নানান ব্যবহারিক ব্যাখ্যা আছে, তো একটা কোনো ব্যাখ্যা নাই। তো আমি আসলে ওই দিকে যাই নাই মূলত কারণ আজিলুল আল মাদানী সাহেব আসলে উনি পাবলিক প্লেসে মানে ধরেন ওদের যাদেরকে ধরেন ইমান আমল নিয়ে কথা বলে তাদের সামনে উনি ধর্মনিরপেক্ষতা শব্দটাকে ধরেন আনক্রিটিক্যালি ধরেন ধর্মীয় স্বাধীনতার বিষয়টা, অর্থাৎ ব্যক্তি জীবনে যে ধর্মীয় স্বাধীনতা, ধরেন আমার একটা ফ্রেন্ড হিন্দু আছে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, তাদের প্রতি যে আমাদের প্রত্যেকেরই যে একটা ব্যক্তিগতভাবে যে একটা অন্যের ধর্মীয় স্বাধীনতা বা অধিকারের প্রতি একটা শ্রদ্ধা পোষণ করার যে একটা ব্যাপার ইসলামের দিক থেকে তাগিদ আছে। তো সেই দিকটাকে উনি যে ধর্মনিরপেক্ষতা বলে মানে খুব একটা মানে আরো বেশি মানে আলোচনা বা ইয়া বাদ দিয়ে আরো ব্রডার সেন্স বাদ দিয়ে উনি যে এটাকে ধর্মনিরপেক্ষতা বলে উনি প্রচার করতেছিলেন, এটা আমার কাছে একটু বিপজ্জনক লাগছিল। এবং এটা আমার কাছে মনে হলো যে না, এই বিষয়ে তো আসলে একটু আপনার একটা মানে একটা ইয়া দেওয়া দরকার, যে কাউন্টার দেওয়া দরকার ছিল যে ওনাকে, যে না আপনি এটা তো আনক্রিটিক্যালি। এবং ওনাকে আমি জিজ্ঞেস করছি যে সেকুলারিজম সম্পর্কে আপনার কি, উনি তো সেকুলারিজম কি ওইটাই জানেন না উনি আসলে। তো উনি আসলে তো ফলে যে ধর্মনিরপেক্ষতাকে ওই যে ধর্মীয় স্বাধীনতা অধিকার ওটাকেই ধর্মনিরপেক্ষতা বলে উনি খাওয়াচ্ছে, তো মানুষ তো আসলে বিভ্রান্ত হতে পারে। তো ওই জন্য আমি আসলে একটা একাডেমিক একটা কমন সংজ্ঞা, আমি অন্যদিকে যাই না এই কারণে যে কারণ এটা ওনাকে ঘিরেই তো কথাগুলো বেসিক্যালি। তো উনি পাবলিক প্লেসে বলতেছেন এবং সেটা ব্যক্তি জীবনের সাথে রিলেটেড করে, এটা ধরেন রাষ্ট্র প্রশ্নে না, ঠিক আছে, বা দার্শনিক প্রশ্নে উনি বলতেছেন না। তো সেই জায়গায় আমি ওই কমন প্রশ্নটাই, কমন যে সংজ্ঞাটা একাডেমি যেটা 8-10 জন যেটা মোটামুটি ধারণ করে, ওই জায়গা থেকে আমি ওটা বলছিলাম। তো ফলে তো মাসুদ ভাই যেটা বললেন যে উনি আমার কথাটা মোটামুটি ধরতে পারছেন যে আমি আসলে সেকুলারিজম বা সেকুলার হওয়া, ধর্মনিরপেক্ষ হওয়া, এটা বড় অর্জন। এটা আপনি রাষ্ট্র প্রশ্নে আপনি থাকতে পারেন যে অন্যের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা বা কোনো ধর্মের পক্ষপাতিত্ব আপনি না করা,
এই জায়গা থেকে রাষ্ট্রের একটা ধর্মনিরপেক্ষ পজিশন থাকতে পারে, হতে পারে, একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের হতে পারে। তো এটাই হচ্ছে আমার মূলত কথা ছিল আর কি। আর ব্যক্তি জীবনে, সমাজ জীবনে ব্যক্তি সেকুলার হওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। আপনার মোজাম্মেল স্যারও শুরুর দিকে বলছিলেন যে অজ্ঞেয়বাদী বা নাস্তিক সেকুলার হতে পারে না। এটাকে আপনি কি কোনো কিছু মেক্স নো সেন্স। আসলে এটাই তো, আমি তো এটাই বুঝাতে চাচ্ছি যে আসলে পার্সোনালি এটা সেকুলার হওয়ার দরকার নেই। এটা আসলে আমি আজিজুল হক আল মাদানী সাহেবের কথাকেই ইয়া করে বলছি যে আমি পার্সোনালি ধর্মনিরপেক্ষ হওয়া আমার কোনো প্রয়োজন নাই আসলে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, একজন নাগরিক হিসেবে, একজন পার্সন হিসেবে। আমার কথাগুলো মূলত এটাই আর কি। জি জি, আর নাজমুল ভাইও শেষে ভালো কথা বলছেন, সেটা হচ্ছে যে আমি একটু আগে ভাবছিলাম যে আমি এই কথাগুলো বলবো, দেখি যে নাজমুল ভাইও মোটামুটি সেই কথাগুলোই বললেন। যে আমি একটা নোটে লিখছিলাম যে সেকুলারিজম এটা একটা ওয়েস্টার্ন টার্ম, একটা ওয়েস্টার্ন ভ্যালুস পুরোপুরি, এবং সেখান থেকে আসা। তো আসলে আমাদের ইসলামের নিজস্ব ঐতিহ্য এবং এগুলো থেকে আমরা কেন নতুন পরিভাষা বের করতে পারি কিনা, এবং উনি বলছেন যে সেকুলারিজম, হিউম্যানিজম, এসব থেকে আমরা যা অ্যাচিভ করতে চাই আসলে সেগুলো আমরা আসলে ইসলামের মধ্য থেকে নতুন পরিভাষা বা চিন্তাধারা বের করার মাধ্যমে সেখান থেকে আমরা সেটা ইয়া করতে পারি কিনা, পূরণ করতে পারি কিনা। ঠিক আছে, তো মোটা দাগে এগুলোই হচ্ছে আমার আসলে আসল কথা। হ্যাঁ, বান্না কি আমাদের সাথে আছো? আর স্যার একটা কথা বলি, বান্না ভাই একটা কথা বলছিলেন যে আপনার যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে এখানে যে আওয়ামী লীগ একটা মুসলিম দল এবং হেফাজত, এদের সাথে যে একটা আওয়ামী লীগও নিজেকে সেকুলার দাবি করে, কিন্তু দেখেন আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী রূপটা আমরা তো দেখি নাই। ইদানিং হয়তো আওয়ামী লীগ তার নিজের পলিটিক্যাল স্বার্থে সে হেফাজত বা আলেম ওলামাদের সাথে এক ধরনের একটা সুসম্পর্ক গড়ে তুলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ধরেন তার রাজনৈতিক স্বার্থ যখন আবার হুমকির মুখে পড়বে তখন তার আবার সেই ইসলাম বিদ্বেষী চেহারা বের হতে তার দেরি হবে না। তো আসলে এটা মনে করার কোনো কারণ নাই যে আসলে আওয়ামী লীগ আবার ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী অবস্থানে কামব্যাক করবে না। তো আসলে তো সেই দিক থেকে আমি আসলে বলছিলাম যে আমাদের যে দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরাম যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং বান্না ভাইও বলছেন যে সেটা ছিল ইসলাম বিদ্বেষ বা ইসলামের বিরুদ্ধে আইন কানুনের কারণে। হ্যাঁ, তো বাংলাদেশেও তো এরকম হচ্ছে। তো নাহলে আলেম ওলামারা কেন আন্দোলন করছে, কেন 5 মের আন্দোলন করলো, বিচার দাবি করলো, এবং শেখ হাসিনা তখন তো আসলে তো পতন চাইছে তখন। হ্যাঁ, 5 মে তো আসলে সরকার পতনের একটা তো ছিলই, উদ্দেশ্য ছিলই অবশ্য। তো এগুলো কেন হয়েছে যে একটা ইসলাম বিদ্বেষী সরকার, ইসলাম বিরোধী সরকার আমরা বলছি কিভাবে? প্রেক্ষাপট ছিল, এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে পলিটিক্যাল ইয়ার কারণে, ফেনোমেনের কারণে। তো এটা যে আবার ফিরে আসবে না, আবার ইসলাম বিদ্বেষী অবস্থানে যাবে না আওয়ামী লীগ, এর তো কোনো গ্যারান্টি নেই। সো আমি ওই কারণেই বললাম যে বাংলাদেশে আলেম ওলামা এরা এই যে একটা ফ্যাসিবাদকে মানে ক্ষমতা আছে এবং আধিপত্যবাদী শক্তির ইয়াতে ছায়াতল, তো সেই জায়গা থেকে তাদের লড়াইটা ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যেরকম লড়াই হলো, ফরাজি আন্দোলন, এই টাইপের। এই সময়ে তাদের এই আন্দোলনগুলো, বর্তমানে আমাদের আলেম সমাজের এই আন্দোলনগুলো মানে কতটা অগ্রসর বা কি করছে না করছে, এগুলোকে পর্যালোচনার মধ্যে আনার সুযোগ আছে আমি মনে করি। থ্যাংক ইউ। বান্না কি কিছু সাপ্লিমেন্ট করতে চাও? জি ভাই, আমি আছি। আলোচনা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এরপরও একটা সলিড গ্রাউন্ডে আমাদের পৌঁছার পরিস্থিতি এখনো তৈরি হয় নাই আর কি। আমরা এখনো পর্যন্ত অনেক সারাউন্ডিংস এ আছি, অনেক চারপাশে ঘুরতেছি আর কি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমরা পলিটিক্সটাকে, ওই যে আমার প্রথম পয়েন্টই ছিল যে রাজনীতিকে আমরা এখনো ডিসকভার করতে পারি নাই। আসলে আমাদের এখানে এখনো ধর্মের মতো করে আমরা রাজনীতিকে দেখি, বা রাজনীতিকে এস্টাবলিশ করার প্রয়োজনে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, সেটাও হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যে মানুষের অধিকার, মানে দেখেন ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো কিন্তু যেভাবে চলতেছে, এই রাষ্ট্র পরিচালনা একটা প্রাইভেট কোম্পানির মতো। জাস্ট লাইক গ্রামীণফোন আমাকে সেবা দিচ্ছে, এখন গ্রামীণফোন সেবা দিতে বাধ্য কেন? কারণ আমি গ্রামীণফোনকে টাকা দিচ্ছি। আবার ঠিক ওরকমই রাষ্ট্রকে আমি ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্র আমাকে সেবা দিচ্ছে। এখানে কিন্তু ধর্ম নৈতিকতার কোনো প্রশ্নই আর থাকতেছে না। এখন আমাদের অঞ্চলে মানুষ তো মিনিমাম লেভেল অফ যে মানে অ্যাকাউন্টেবিলিটি, মিনিমাম লেভেল অফ মোরালিটি, এই জিনিসটা নাই। এখন দেখেন ইউরোপের মোরালিটিকে আমরা আমাদের দেশে মোরালিটি বলতে বুঝি মেয়েদের সাথে মেলামেশা করা বা এই টাইপের জিনিসগুলোকে আমরা মোরালিটি হিসেবে দেখি, মানে নৈতিকতা হিসেবে দেখি। এখন ইউরোপের মানুষ কিন্তু মানে মেয়েদের সাথে বা হচ্ছে যার তার সাথে থাকতেছে, কিন্তু সে কিন্তু যখন সে ইনস্টিটিউশনালাইজড, সেই প্রশ্নে কিন্তু সে কোনো কম্প্রোমাইজ করতেছে না। ধরেন রাষ্ট্রে সে এক্সট্রা সুবিধা কাউকে দিচ্ছে না,
আমাদের দেশে কিন্তু যে লোকটা খুব নীতিবান সেই লোকটাও রাষ্ট্রীয় পর্যায়ে গেলে সে কোনো না কোনো ভাবে দুর্নীতিবান হয়ে যাচ্ছে। এখন কোন মেকানিজমের কারণে ইউরোপ সেকুলার হয়েও কোন রকম বিলিফ সিস্টেমের মধ্যে না গিয়েও রাষ্ট্রকে নিরপেক্ষ রেখেও এত চমৎকার ভাবে মানুষের অধিকার নিশ্চিত করতেছে, আর আমরা বিলিফ সিস্টেমে এত স্ট্রং হয়েও যে ইয়া ভাই কি বলে, নাজমুল ভাই যেভাবে বললেন খুব সুন্দর করে, যে মানে আমাদের এখানে যারা সেকুলার তারা তো পিওর সেকুলার না, তাদেরও একটা বিলিফ সিস্টেম আছে, কিন্তু উই অল আর করাপ্টেড। এখন এই করাপশনটা দেখেন, ইসলামিক পলিটিক্যাল লোকজন যখন ইসলামিক পলিটিক্সটাকে সামনে আনে তখন কিন্তু তারা বলে যে এক আল্লাহর উপর ভরসা করলে করাপশন থাকবে না। তারা কিন্তু ইসলামিক পলিটিক্স বা সেকুলারিজমকে মুখোমুখি দাঁড় করে এই কারণে যে সেকুলারিজমে বিলিফটা নাই, এখানে বিলিফটা আছে। এখন এদের ফান্ডামেন্টাল যে বিশ্বাস সেটা হচ্ছে বিলিফ সহ কেউ যদি রাষ্ট্রে যায় তাহলে সে রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে পারবে। কিন্তু এইটা কতটুকু বাস্তব সেটা তো কেউ কোনো উদাহরণ দিয়ে এখনো পর্যন্ত দেখাইতে পারে নাই। এবং আমরা যেখানে যেখানে উদাহরণ পেশ করার সুযোগ তৈরি হয়েছে সেখানেই দেখছি যে একটা ক্যাওটিক সিচুয়েশন হয়েছে, মানুষের মধ্যে মানে ট্রাস্টলেসনেস তৈরি হয়েছে। এবং আমাদের দেশে যেখানে ধরেন একটা গ্রুপ, ইসলামিক গ্রুপ ক্ষমতায় গিয়ে ইনসাফ কায়েমের কথা বলবে, আরেক গ্রুপ বলবে এটা ইনসাফ হয় নাই, এটা ইসলামিক্যালি কারেক্ট হয় নাই, এটা পলিটিক্যালি কারেক্ট হয় নাই। তো এই যে কাউন্টার এনকাউন্টার এর মাঝখান দিয়ে তো পুরো বিলিফ সিস্টেমটাই এলোমেলো হয়ে যাচ্ছে। ইভেন অনেকেই তো এই যে আন্নাহাদার ব্যাপারে যখন আমরা বলি তখন বলি যে পলিটিক্যাল ইসলাম ফেল করতেছে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ দেখছে ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়ে সত্যিকার অর্থে রাষ্ট্র চালানোর মেকানিজমটা তারা জানে না, কেমনে চালাইতে হবে জানে না। কারণ থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে তারা ক্ষমতা থেকে দূরে আছে, তারা জানে না কেমনে ম্যানেজমেন্ট করতে হয়। আওয়ামী লীগ যতটা ভালো করে জানে কেমনে রাষ্ট্র চালাইতে হবে, দে আর ভেরি কারাপ্টেড পিপল, বাট দে নো হাউ টু রান এ কান্ট্রি। We don't even know how to run an institute. We don't even know how to run a school or a business institute or any kind of small institute. সো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব, সেই রাষ্ট্র পরিচালনার জন্য যে ফান্ডামেন্টাল মেকানিজম তৈরি করা দরকার, কিভাবে সেই মেকানিজমটা তৈরি করব। এখন আপনি যদি মেকানিজম তৈরি করে কাউকে প্রেজেন্ট করতে না পারেন, খামাখা তো কাউন্টার করে, মানে সেকুলারিজমের কাউন্টার দিয়ে লাভ নাই। আপনি একটা অল্টারনেটিভ হাজির করতে হবে আপনাকে, মানে একেবারে খুব সুন্দর করে ছকে দেখাইতে হবে যে কেমনে আসলে ইসলামী মানে ফান্ডামেন্টালি সব রাইটস গুলো দেয়। সেই জিনিসকে বয়ানটাই কিন্তু আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না এখন পর্যন্ত। তাহলে খামাখা ধরেন সেকুলারিজম কি আসলে ইসলামে জায়েজ না জায়েজ, এটা কিন্তু আমার মনে হয়েছে অনেক পরের প্রশ্ন। কারণ আমরা ইসলামকে বুঝি নাই এখনো, ইসলামের যে মধ্যে যে সৌন্দর্য আছে, ইসলামের মধ্যেই যে সেকুলারিজমের যে কথাগুলো আমরা বলি সেগুলো যে আছে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট করতে পারিনি। আমরা এখনো পর্যন্ত বুঝাইতে পারি নাই যে একটা ভিন্ন বিশ্বাসের মানুষকে কতটুকু স্বাধীনতা আমরা দিব, হাউ মানে সেকুলারিজম কতটুকু দিবে সেটা তো মানুষ বুঝছে, কিন্তু আমরা কতটুকু দিতে পারবো সেটা কিন্তু মানুষ এখনো বুঝে নাই। মানুষ এখনো জানে যে আমরা দাউ চায়া লাইভে আইসা সাকিব আল হাসানকে কোপাবো। মানুষ এখনো মনে করে যে আমরা এখনো মানে লালমনিরহাটে যেভাবে মানুষ মারে ফেলছি এরকম একটা মব জাস্টিস করে মানুষকে মারে ফেলবো। মানুষ এখনো মনে করে আমরা হচ্ছে ব্লাসফেমি আইনের মাধ্যমে যে কেউ যে কোনো কথা বললে সেটাকে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে আমরা রাষ্ট্রীয় আইনে তার গল্লা কাটার ব্যবস্থা করব। সো এই যে মানে আমি যে মানুষকে কতটুকু ফ্রিডম দেব, ফ্রিডম অফ স্পিচ দেব, স্পেস দেব, এই জিনিসগুলো মানুষকে বোঝানোর আগে খামাখা কারো সঙ্গে ঝগড়া লাগার বিপক্ষে আমি। দিস ইজ দ্য কনক্লুশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে ইসলামী রাজনীতির উপরে আমাদের আজকের আলোচনাটা না, তবে মানে ইসলামী রাজনীতির প্রসঙ্গটা এখানে প্রসঙ্গক্রমে আসছে। আমি কনক্লুশনের দিকে যেতে চাচ্ছি। মাসুদ কি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে বোধহয় না? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, আমি ওই কথা তো মোটামুটি বলে ফেলছি। তো ওই জাহিদ হাসান যে এই, কিছু কথাগুলো বলছো যে তুমি সবার সাথে একমত, মানে জাহিদ হাসান সবার সাথে একমত। আমার কাছে এটা একটু পেকুলিয়ার মনে হয়েছে, যে কারণ সবার সাথে তো একমত হওয়ার সুযোগ নাই, কারণ কথাগুলো তো ভিন্ন ভিন্ন। আর আমার এই কথার ভাই প্রেক্ষিতে জাহিদ আমি হাসান, চ্যাটে কথা শেষ করি। আমি চ্যাটে একটা লেখা লিখছি, ওইটা পড়লে বুঝবেন। ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক বলেন। আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি ওই যেটা কথাটা বলছি ওটা আমার কথা না, অ্যাকচুয়ালি এটা আমি ঘানুশিকে রেফার করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওই যে সেকুলারিজমকে যে একটা হিসাবে দেখা, মানে আইডিওলজি হিসাবে দেখা। হ্যাঁ হ্যাঁ, সেটা কেউ চাইলে দেখতেই পারে। ওই যে ওয়ার্ল্ড কি যে ভিউ। ওয়ার্ল্ড ভিউ হিসাবে দেখা, এটা কেউ এটা চাইলে তো দেখতে পারে। ডেমোক্রেসিকেও দেখে, হ্যাঁ, ডেমোক্রেসিকেও একটা এটা ইজম হিসেবে দেখে মানুষ। হ্যাঁ, কিন্তু কেউ যদি সেইভাবে দেখতে না চায়, কেউ যদি এটাকে জাস্ট একটা পলিটিক্সের একটা মেকানিজম হিসেবে দেখতে চায়, তাহলে সে দেখতে পারবে কিনা, বা
বা তা সেইভাবে দেখতে চাইলে কারো কোনো আপত্তি আছে কিনা, বা ইসলামের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা, সেটা হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, কেউ বলতে পারে, যেমন নাজমুল হাসান ভাই বলে গেছেন যে আমাদের সেইভাবে দেখার দরকার নাই ইসলামী সব। সেটা তো থিওরিটিক্যালি ঠিকই আছে, আমরা তো ইসলাম থেকে বেরিয়ে যাই নাই। কিন্তু আমার কথা হলো, আমি যদি সেকুলারিজমকে একটা পলিটিক্যাল টুলস হিসেবে দেখি, তাহলে সেকুলারিজমের সাথে আমার কনফ্লিক্ট আছে কিনা। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে এই ইসলামী সব, খেলাফতিতে সব, আমার তো আর ডেমোক্রেটিক রাষ্ট্রের দরকার নাই, আমার তো ইভেন এই মডার্ন জাতীয়বাদী রাষ্ট্রের দরকার নাই, ন্যাশনাল স্টেট দরকার নাই তো আমার। কিন্তু আমরা তো একটা রিয়েল ওয়ার্ল্ডে বাস করি, যেখানে ন্যাশনাল স্টেট হচ্ছে একটা বাস্তবতা, ডেমোক্রেসি হচ্ছে এখনকার সিস্টেমে মানে ডমিনেন্ট শাসন ব্যবস্থা, যেটার ভিত্তি হচ্ছে মানে পলিটিক্যাল অর্থে সেকুলারিজম। হ্যাঁ, আমরা তো এটা থেকে চাইলেও পালাইতে পারবো না, আমরা তো চাইলেই। মাসুদ কি এভাবে বলতে চাও যে ইসলামপন্থীরা যেভাবে ডেমোক্রেসিকে গ্রহণ করে নিচ্ছে, ঠিক সেভাবেই সেকুলারিজমকেও গ্রহণ করার একটা পসিবিলিটি তৈরি হতে পারে? না, মানে এখানে গ্রহণ করে নেওয়া না করে নেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা যদি চাই না, যে গ্রহণ করার ব্যাপারটা কিন্তু বাধ্যগত। আমি বলতেছি ইসলামপন্থীরা ডেমোক্রেসিকে বাধ্য হয়ে গ্রহণ করছে, কারণ তারা তো সবসময় বিপ্লব চাইছে। হ্যাঁ, তারা সবসময় বিপ্লব চাইছে, বাট তাদের বিপ্লবটা কি আমার কাছে এটা ক্লিয়ার না। বরঞ্চ এক্সট্রিম যারা যারা এই কি জানি বলে কল্লাগেটে বা বোমা ফেলে ইসলাম কায়েম করতে চায়, তাদের পজিশনটা তার চেয়ে বরং ক্লিয়ার। কিন্তু যারা গণতান্ত্রিক পন্থায় বিপ্লব করতে চায়, তাদের জিনিসটা আমার কাছে আজ পর্যন্ত ক্লিয়ার না। মাসুদ আমার কাছে, হ্যাঁ, আমার কথাবার্তা মোটামুটি শেষ। আচ্ছা আচ্ছা, তো আমাদের জাহিদ রাজন সেই দূরে ইয়া থেকে, জাহিদ রাজন কিছু বললে আমরা খুশি হতাম, অল্প 2-1 মিনিট। স্যার ধন্যবাদ। আজকে হচ্ছে আমার অফিসে হচ্ছে 2 ঘন্টা আমি ছুটি নিছি। আমার ওয়াইফ হচ্ছে পরীক্ষা দিতে গেছে একটা এক্সাম, বাচ্চাদের সাথে আছি, তো ফাঁকে হচ্ছে ঢুকে দেখলাম যে চলতেছে, এই জন্য জয়েন করছি। আমি বুঝলাম যে সেকুলারিজম এবং হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থা এরকম, আমি জানি এক্সাক্ট টাইটেলটা কি, কিন্তু এরকম একটা ফ্লেভার আমি পাইছি। আমি ছোট্ট আমার 2-1টা এক্সপেরিয়েন্স বলতে পারি। ইউরোপে হচ্ছে রিচুয়ালটাকে বাদ দিয়ে দিছে আর ভ্যালু সিস্টেমটাকে নিছে রিলিজিয়নের। জাহিদ, ওই আমাদের এখানে তারেক বোধহয় তোমার সাথে ইন্ট্রোডিউস না, একটু যদি 30 সেকেন্ডে তোমার পরিচয়টা দিতে। জি, আমি জাহিদ, আমি নেদারল্যান্ডসে থাকি। আমি পেশায় ইঞ্জিনিয়ার, নেদারল্যান্ডসে 8 বছর ধরে আছি, আর আমি এখানে কাজ করছি। জি, তো আমি আচ্ছা, আমার অবশ্যই আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড না, আমি নভিজ বা লার্নার হিসাবে আমি, আর হচ্ছে 2-1টা জিনিস হচ্ছে আমার ছোটখাটো এক্সপেরিয়েন্স। তো ইউরোপে হচ্ছে আমার যেটা মনে হয় যে ভ্যালু সিস্টেমটাকে রাখছে রিলিজিয়ানের, সব না, কিছু কিছু, আর হচ্ছে রিচুয়ালটাকে বাদ দিছে। যে জিনিসগুলো ভালো রিলিজিয়ানের, 1900 সালের 1800 সামথিং সালে, 1900 সালের আগে একজন ভারতীয় ওলামা হচ্ছে ব্রিটেনে গিয়ে উনি দেখছেন যে ব্রিটিশরা চ্যারিটি দেয়, কিন্তু ব্রিটিশ স্টেটকে চ্যারিটি দেয়, এবং এই চ্যারিটিটাকে ব্রিটিশ স্টেট ইনস্টিটিউশনালাইজ করছে, কিভাবে সোয়ারেজ সিস্টেম বানানো যায়, কিভাবে এডুকেশন সিস্টেম বানানো যায়। হ্যাঁ, অর্থাৎ এই যে চ্যারিটি দেওয়ার যে কনসেপ্টটা, এটা তারা রিলিজিয়ান থেকে নিছে, কিন্তু এটাকে ডিফারেন্ট একটা ফর্মে তারা ইন্ট্রোডিউস করছে। যেমন আরেকটা ছোট উদাহরণ দিই, যেমন আমি আজকে চিন্তা করছিলাম যে বিয়ের ক্ষেত্রে ইউরোপেও তারা কিন্তু ডেটিং করে, হ্যাঁ, করে হচ্ছে বাবার পারমিশন নিতে যায় ছেলে। আমাদের সমাজে, ইসলামী সমাজ ব্যবস্থায় কি, যে আমরা জানি যে মোটামুটি ফ্যামিলি বা বাবার পারমিশন নেওয়া একটা, এটা ম্যান্ডেটরি না হলেও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু খ্রিস্টানিটিতেও সেম, খ্রিস্টানিটিতেও এখনো তারা মানে, অর্থাৎ অনেকগুলো রিলিজিয়াস ভ্যালু তারা নিছে তাদের সিস্টেমে। এখন তাদের সমাজের একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল, সায়েন্সের সাথে একটা কনফ্লিক্ট ছিল, তারপরে হচ্ছে চার্চের করাপশন একটা হিস্ট্রি পাস্ট আছে। এই এক্সপেরিয়েন্সের কারণে ইউরোপ আজকে এই অবস্থায় আসছে। তারা বলছে যে ঠিক আছে, আমাদের এই রিলিজিয়ানের দরকার নাই। অন টপ অফ দ্যাট তারা অনেকে আপত্তি করছে যে রিলিজিয়ানের অনেক ভালো জিনিসগুলো আছে, ঠিক আছে তাহলে রিলিজিয়ানের ভালো জিনিসগুলো আমরা নিয়ে নেই, আপনি ওয়ার্শিপ করতে চান প্রাইভেট প্লেসে করেন, আপনি এই ভালো জিনিস আছে এগুলা নিছে, আর বাকিগুলাকে তারা বাদ দিয়ে দিছে। এখন আমাদের সমাজের এক্সপেরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট। আরেকটা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থাটা আজকে যেখানে আসছে, এটাকে কিন্তু আমরা সাজাই নাই, ভারতীয় উপমহাদেশটাকে আমরা ভাগ করি নাই।
অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এই বড় বড় ইভেন্ট গুলা যেই অবস্থার মাধ্যমে আজকের এই ওয়ার্ল্ড অর্ডারটা আসছে, এটা আমাদের ইচ্ছায় হয় নাই। তার ফলে আমাদের টার্মসে পৃথিবীটা চলতেছে না। এখন প্রবলেম যেটা হয়েছে যে আমরা এই ওয়ার্ল্ড অর্ডারটাতে ডিল করার জন্য আমাদের দুইটা জিনিসেরই আন্ডারস্ট্যান্ডিং দরকার। সেকুলারিজমের কোন জিনিসগুলো ভালো, কোনগুলা খারাপ, কোনটার সাথে আমরা এগ্রি করি, কোনটার সাথে আমরা করি না, কোন কোন জায়গায় আমরা ডিফারেন্ট জিনিস চাই, এবং কোনটা ইনসাফের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জিনিসটা ইনফ্যাক্ট মডার্ন স্টেটেও, অনেক আগেও দুই একবার আমি এই কথাটা বলছি এবং আরো অনেক স্কলাররাও বলছেন যে মডার্ন স্টেটে 95% 96% জিনিসের সাথে ইসলামের কনফ্লিক্ট নাই। ট্যাক্স সিস্টেম, ট্রাফিক ল, হেলথ কেয়ার, এগুলাতেও ইসলামের যে মেইন ভ্যালুজ বা স্পিরিট, জাস্টিস, এটা যদি থাকে এগুলোর সাথে সেকুলার স্টেটের সাথে সমস্যা নাই। এখন প্রবলেমটা হচ্ছে যে এই দুইটা ওয়ার্ল্ডকে বোঝা এবং এটার কমপ্লেক্সিটিটাকে বোঝার মতো ক্যাপাসিটি আনফরচুনেটলি আমি আলেম সমাজের মধ্যে বাংলাদেশে আমি খুব বেশি মানুষকে দেখি নাই, আমার এরকম এক্সপিরিয়েন্স নাই। হয়তো ওয়ার্ল্ডে হয়তো ইউসুফ আল কারদাবি বা এরকম 5-7 আলেম যারা হয়তো বোথ দ্য ওয়ার্ল্ড। এবং আপনারা খেয়াল করবেন যে দেখেন এই সাউথ আমেরিকায় বামপন্থীরা মায়ের খাইছে দেশে, দীর্ঘদিন তারা ইউরোপে ছিল। ইউরোপে থেকে তারা শিখছে যে বামপন্থীরা কম্প্রোমাইজ করে ক্ষমতায় তারা আসতে পারবে, কিন্তু এক আসতে পারবে না। এটা তারা ইউরোপ থেকে নিয়ে গেছে এবং নিয়ে তারা হচ্ছে কোয়ালিশন করে করে তারা হচ্ছে ডিক্টেটরদেরকে হটাইছে। ইসলামিস্টরাও এরকম আইডিয়া কোত্থেকে নিছে? আপনারা দেখবেন যে আন্নাহাদা পার্টির প্রধান রশিদ আল গানুশি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। লন্ডনে থেকে উনি দেখছেন একই কথা ইজিপ্টেও দেখা গেছে। আমরা ইসলামিক পার্টি সেকুলার পার্টির সাথে বিভিন্ন সময়, অর্থাৎ রাজনীতির ডিনামিক্সটা এরকম। রাজনীতি আসলে পিওরলি থিওলজিক্যাল না, রাজনীতি ইজ এ গেম অফ ট্রিক্স এন্ড ট্রেচারি। ইটস এ ডার্টি নেস্টি গেম, মানে করার কিছু নাই, দিস ইজ হাউ ইট গোজ। তো আমার মনে হয় যে এটার যে কমপ্লেক্সিটিটা, এটা দ্যার ইজ নো ইজি সলিউশন। এটা খুব কমপ্লেক্স একটা জায়গা এবং আমরা যে কনফিউজড, কারণ দিস ইজ এ কনফিউজিং গেম। আমার মনে হয় যে আমাদেরকে সবসময় মানে এভরি নাও এন্ড দেন আমাদেরকে আসলে ঠিক করতে হবে আমার ম্যাপ ঠিক আছে কিনা, আমি যেই দিকে যাচ্ছিলাম এটা আমি ঠিক দিকে যাচ্ছি কিনা। এটা আনফরচুনেটলি এটা কনফিউজিং, এবং এটা যে কনফিউজিং আমরা বলছি কারণ দিস ইজ দ্য নেচার অফ দ্য ডিসকাশন। থ্যাংক ইউ রাজন ফর ইউর পার্টিসিপেশন। আর আসলে আমাদের বক্তা সংখ্যা বা পার্টিসিপেন্ট সংখ্যা কম হলেও আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব রিচ হয়েছে। যারা আলোচনা করেছেন তাদের আলোচনাগুলো আমি খুব এনজয় করেছি, ডিটেলস আমি পয়েন্ট আউট করেছি, কিন্তু সেগুলোকে রিলেট করে আমি যদি কনক্লুডিং রিমার্ক দিতে যাই ইট উইল টেক মোর টাইম। তা না করে বরঞ্চ আমি বলবো যে দুটো কথা। একটি কথা হচ্ছে যে এই বিষয়গুলোতে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হতে পারে এবং এই ধারাবাহিকভাবে আলোচনার পর্যায়ে এসে আমরা বুঝবো যে আসলে হোয়াট ইজ হোয়াট। আজকে যেরকম আমরা খোলামেলা আলোচনা করলাম, আমরা মনে হয় যথেষ্ট উদারভাবে আলোচনা করেছি। এটাকে চালিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের জন্য খুব দরকার। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ধারাবাহিক আলোচনাগুলো, এইগুলার যে কন্টিনিউশন বা এটা আমরা বললাম যে একটা পর্যায়ে পৌঁছার জন্য, সেটার জন্য মানে আলোচনাটা রেগুলার ইন্টারভেলে হওয়া উচিত, অথবা সবচেয়ে ভালো হতো যদি আমরা করতে পারতাম, যেটা আমাদের কাছে এখন প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কিন্তু সেটাই হচ্ছে যে আসলে এই বিষয়টা সেটাই দাবি করে যে মানে ডে লং ওয়ার্কশপ অথবা ডেজ টুগেদার, হ্যাঁ, মানে সারাদিন ব্যাপী আলোচনা হবে। তো মাঝে মাঝে বান্না যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন তখন আমরা সেরকম আলোচনা করি। জাহিদ রাজনকে তো পাওয়ার সুযোগ নাই, নাজমুল হাসানকেও পাওয়ার সুযোগ নাই, কিন্তু আমার মনে হয় যেন আমরা এইসব বিষয়গুলো নিয়ে যদি এরকম একজন কথা বলবে, আরেকজন বাকিরা সবাই শুনবে, তারপর আবার তিনি কথা বলবেন, তো আমাদের আলোচনাটা আজকে আমাদের এখানে কনক্লুড করতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই আলোচনাটা আমাদেরকে কিছু চিন্তার খোরাক যোগাইছে, থট প্রভোকিং হয়েছে, কিন্তু এটা কনক্লুডিং হয় নাই, খুব একটা ম্যাচিউরডও হয় নাই। অনেকগুলো পয়েন্টস আসছে এবং যারা পরবর্তীতে এই আলোচনাটা শুনবেন তারাও এই আলোচনা শোনার পরে ডেফিনেটলি কিছু না কিছু বলার মতো তারা বোধ করবেন। আর সেই বলা বলিগুলো হওয়া আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল স্ফিয়ারের মধ্যে এগুলো চর্চা যত চলতে থাকবে ততই আমাদের কাছে বিষয়গুলো শেষ পর্যন্ত
হোয়াট টু ডু এটা ক্লিয়ার হয়ে উঠবে আর কি। সো স্যার, আমি ছোট্ট একটা মানে ফরম্যাট আলোচনা একটা ছোট্ট এডিশন করতে চাই। জি 30 সেকেন্ডস। জি আপনারা please। হচ্ছে যে মাইকেল স্যান্ডেল হার্ভার্ডে হচ্ছে আপনার ফিলোসফি পড়ান আর কি। তো জি আপনি যদি ওনার ফিলোসফি ক্লাস দেখেন, উনি হচ্ছে ওনার ফিলোসফি ক্লাসে সবসময় ভর্তি থাকে, একদম ফুল গ্যালারি। জি তো 20 থেকে 25 মিনিটের এক একটা সেশন। তো সেশন গুলাতে উনি হচ্ছে ধরেন যে আচ্ছা আমাদের কি ইউটিলিটেরিয়ান হওয়া উচিত কিনা, এটা হচ্ছে ধরেন আজকের আলোচনা। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তাবনা, এটার একটা এক্সাম্পল দিয়ে উনি শুরু করেন, এটার পক্ষে বিপক্ষে, এবং ফাইনালি ধরেন উনি অ্যাজ এ মডারেটর এটা কনক্লুড করেন। আমার মনে হয় যে এরকম একটা ফরম্যাট, যে হ্যাঁ ঠিক আছে সেকুলারিজমের এই মানে সেকুলারিজম, ইসলাম, মানে দিজ আর রিয়েলি রিয়েলি বিগ টার্মস, এবং ইউ রিকোয়ার্স পিএইচডি এন্ড মানে ইসলামের কোন জিনিসটা আমরা পড়তে চাই, জানতে চাই। তো এই জন্য আমার মনে হয় যে মানে আমাদেরকে একটু আমাদের ফরম্যাটটা একটু মানে টুইক করা দরকার। বা হ্যাঁ ঠিক আছে, আমরা ইসলামের পার্টিকুলারলি এই 5টা বা 10টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, এটার পক্ষে অমুক বলছে, এটার বিপক্ষে অমুক বলছে, এবং এই ডিসকাশন থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি। এরকম একটা ফরম্যাটে আমাদেরকে আলোচনা করতে হবে আমি মনে হ্যাঁ, করি। মাইকেল স্যান্ডেলের এগুলো আমি দেখেছি, বরাবরই বল হেডেড লোকেরা খুব ভালো বলে, মাইকেল স্যান্ডেলও সেরকম। তার আজকে চুলের কারণে আপনার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো না মানে আমি বলতে চাচ্ছি যে মাইকেল স্যান্ডেলের তো মাথায় চুল নাই, আপনার তো চুল আছে এখন। না না, সেটা চুলের বুঝেছি যে কারণে সমস্যা হচ্ছে ভালো যারা বলে কেন জানে দেখি যে কোইন্সিডেন্টলি তারা বল হেডেড হয়। আমরা এখনো পর্যন্ত ফুললি বল হেডেড হতে পারিনি, সেজন্য স্যান্ডেলও হতে পারছি না। মাইকেল স্যান্ডেল ভেরি ফেভারিট ফিলোসোফার, থিঙ্কার। এনিওয়ে, সো আমি আর বিষয়ের কন্টেন্টের দিকে যাচ্ছি না, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব আরো স্পেসিফিক বিষয়ে, তখন আপনারা পার্টিসিপেট করবেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তারেকুল ইসলামকে, আমাদের সার্কেলে বোধহয় আলোচনাতে ইনি আজকেই প্রথম আলোচনা উপস্থাপন করলেন এবং পার্টিসিপেট করলেন। আমি ঠিক বুঝতে পারছি না যে উনি কতটা কনভেনিয়েন্ট ফিল করেছেন, কিন্তু আমরা আসলে এইভাবেই আলোচনা করি, বরং আরেকটু মানে বিটারলি পরস্পরকে ক্রিটিসাইজ করি। ইভেন আমাদের সেন্টারে আমি সহ আমরা যারা টিমে আছি, আমরা নিজেদের মধ্যে ঠিক এভাবেই করে থাকি আর কি। হ্যাঁ, তো যাই হোক, আই এম সরি ইফ আই অফেন্ড এনিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।